হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আচ্ছা, করাবো তোমাদের অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো স্কুল নাম্বার। আজকে আমরা 4 নাম্বার স্কুল করাবো। 140 পেজে তোমরা বের করবা বইটা। অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে, যে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বর যে প্রশ্নটা বলছি করাবো, 1 নম্বর। এখানে বলছে চিনির মূল্য 20% বৃদ্ধি হওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার 10% কমিয়ে দিল। এর ফলে পরিবারটির চিনির খরচ শতকরা বৃদ্ধি হয় কত পার্সেন্ট, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো, চিনির মূল্য 20% বৃদ্ধি হওয়ায় চিনির ব্যবহার 10% কমিয়ে দিয়েছে। তাহলে আমাদের ধরে নিতে হবে যে আগে প্রতি কিগ্রা চিনির দাম ছিল 100 টাকা। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখব ধরি আগে প্রতি কিগ্রা মানে 1 কেজি চিনির দাম 100 টাকা ধরে নেব আমরা। প্রতি কিগ্রা চিনির দাম ছিল 100 টাকা এবং ব্যবহার হতো, চিনি যে ব্যবহার হতো 100 কেজি। ব্যবহার হতো কত? 100 কেজি ধরে নিলাম। 100 কিগ্রাই ধরে নিচ্ছি। 100 কিগ্রা ব্যবহার হতো, 100 কিগ্রা। তাহলে দেখো, তাহলে মোট খরচ কত হতো, তাই না? তা দেখো, 1 কেজি চিনির দাম যদি 100 টাকা হয়, তাহলে 100 কেজি চিনির দাম কত? তাহলে এটা গুণ করতে হবে 100। তাহলে এখানে লিখব, তাহলে মোট খরচ হতো, সেই পরিবারে যে খরচ হতো আগে, এই যে দেখো 100 গুণিত 100। 1 কেজি চিনির দাম 100 টাকা, তাহলে 100 কেজি চিনির দাম কত? 100 গুণ করতে হবে, ঠিক আছে? এত টাকা এটা খরচ হতো। যে গুণ করো, 1 একে 1 আর 2টা শূন্য 4টা শূন্য বসিয়ে দাও। 10,000 টাকা আগে খরচ হতো। এবার দেখো, এখন যে বলেছি, এই যে দেখো, এখন 20% কিন্তু চিনির দাম বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা লিখব এখন 20% বেড়ে হয়েছে। এই যে বেড়ে হয়েছে কত? 120 টাকা হয়ে গেছে। যেটা ছিল 100 টাকা হয়ে গেছে 120 টাকা। এবং ব্যবহার 10%, দেখো 10% কমিয়ে দিয়েছিল। ব্যবহার 10% কমে হয়েছে কত হয়েছে? 90। এই যে দেখো, আগে ছিল 100 কিগ্রা, তা 10% কমাচ্ছে মানে 100 থেকে 10 কেজি কমাচ্ছে, তাহলে 90 কেজি। তাহলে এখন 10% কমে হয়েছে 90 কিগ্রা। তাহলে এখন মোট খরচ কত হবে সেটা যদি বের করি, তাহলে এখন মোট খরচ হবে, এখন 1 কেজি চিনির দাম 120 টাকা, আর চিনি এখন ব্যবহার করছে 90 কিগ্রা। তাহলে 90 কিগ্রা চিনির দাম কত? এটা গুণ করতে হবে আমাদের। তাহলে এখন আমরা গুণ করব 120 × 90। এই টাকাটা এখন খরচ হচ্ছে, এটা গুণ করে নিই। তো এখানে দেখো তো, এই যে 12 নং 108 আর 2টো শূন্য বসিয়ে দাও। এই যে আমাদের এত টাকা, এখন এত টাকা খরচ হয়। তাহলে খরচ কিন্তু দেখো, আগে হতো 10,000 টাকা খরচ, এখন কত? 10,800 টাকা। তার খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে। এখানে কিন্তু খরচ বৃদ্ধির শতকরাটা কিন্তু আমাদের বের করতে বলেছে প্রশ্নে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব খরচ বৃদ্ধি পেয়েছে, সমান এই যে 10,800 টাকা থেকে
আগে খরচ হতো 10,000 টাকা, এটা বিয়োগ করে দাও, এত টাকা। এটা যদি বিয়োগ করো 10,800 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করলে 800 টাকায় পাবা, 800 টাকা। 800 টাকা খরচ বৃদ্ধি হয়েছে। এবার এই খরচ বৃদ্ধিটা শতকরা বৃদ্ধি কত হয়েছে, শতকরা বৃদ্ধি বের করতে বলেছে। তাহলে আমরা লিখব যে খরচ শতকরা বৃদ্ধি হয়েছে সমান সমান। দেখো শতকরা বৃদ্ধি আমরা কি করে বের করব, নিয়মটা বুঝে রাখো। যেটা বৃদ্ধি হয়েছে খরচটা, সেই 800 টাকাটা উপরে বসাও। এবার আগে কত ছিল, আগে ছিল 10,000 টাকা। দেখো 10,000 টাকা থেকেই তো খরচটা বেড়ে 800 টাকা হয়েছে। তাহলে যে 10,000 থেকে বৃদ্ধি পেয়েছে খরচটা, তা 10,000 টাকাটা না নিচে বসাবা। আর যেহেতু শতকরা বৃদ্ধি বের করছো, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। একে বলা হয় শতকরা বৃদ্ধি। তাহলে এখানে কাটাকাটি করো, দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, 1 1 কেটে দাও। তাহলে আমাদের কিন্তু রয়ে যাচ্ছে 8। শতকরা বৃদ্ধি বের করছো, 8% লিখে দিলাম। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। শতকরা মানে খরচ শতকরা বৃদ্ধি হবে 8%। দেখো আমাদের অপশান যেটা বলেছিল যে এর ফলে পরিবারটির চিনির খরচ শতকরা বৃদ্ধি কত হবে, সেটা আমাদের 8% হবে, ডি নাম্বার অপশানটা। তো ডি নাম্বার অ্যান্সার পেয়ে গেছি। তোমাদের যে অঙ্কটা পরীক্ষা এভাবে করে এখানে তোমরা ডি নাম্বার অপশানটা এভাবে দিয়ে দেবা। পরে আমরা চলে আসবো 1-এর 2 নাম্বার প্রশ্নটা। 1-এর 2 এখানে দেখো কি বলছে, আমাদের যেটা আছে এই যে 36xy², এই যে আছে রাশিটা 36xy², এর মোট উৎপাদক সংখ্যা বের করতে বলেছে, যেখানে xyটা মৌলিক আছে। এই যে xও মৌলিক, yও মৌলিক। মৌলিক সংখ্যা তোমরা জানো, যেসব সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, মানে নিজ সংখ্যা ছাড়া। যেরকম মৌলিক সংখ্যা বলতে তোমাদের যদি উদাহরণ দেওয়া হয়, যেরকম 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এগুলো মৌলিক সংখ্যা। কারণ 7কে কোনো সংখ্যাতে ভাগ যাবে না, শুধু 7কে 7 দিয়ে ভাগ যায়। আর নিজ সংখ্যা আর 1 দিয়ে ভাগ যাবে, মানে 1 এবং নিজ সংখ্যা ছাড়া যখন কোনো সংখ্যাকে মৌলিক মানে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না কোনো সংখ্যাকে, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তো এই জন্য xy এখানে কিন্তু মৌলিক সংখ্যা আছে। এবার আমরা কি করব, এই যে 36কে না মৌলিক উৎপাদকে ভেঙে নেব। এখন 36কে মৌলিক উৎপাদকে ভাঙতে হলে 36কে লসাগু করতে হবে। দেখো 36-এর লসাগুটা আমি যদি দেখাই, 2 দিয়ে করো, 2 1 2, আর এখানে 1 চলে আসলো, 3টাকে 2 ধরলাম, 2 1 2 1 চলে আসলো, মানে 16, 2 8 16। আবার 2 দিয়ে করো, 2 9 18। এবার 3 দিয়ে করো, 3 3 9। দেখো 36কে ভেঙে 2 2 3 3 পেলাম। তাহলে দেখো তো আমি এভাবে ভাঙাচ্ছি এটাকে। 36কে ভেঙে আমরা পেলাম 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, আর এখানে x আছে আর y² আছে, ঠিক আছে। আচ্ছা ওয়াইটাকে আর ভাঙাচ্ছে না, শুধু 36টাকে ভাঙালাম। তাহলে এবার লক্ষ্য করো, এখানে দুটো 2 আছে বলে আমরা 2-এর স্কোয়ার করতে পারবো, দুটো 3 আছে বলে 3-এর স্কোয়ার করতে পারবো। আর এক্সের পাওয়ার যদি দেখি কিছু নয়, তো এখানে পাওয়ারটা 1 আছে, 1 দিয়ে দিলাম আমরা। কোনো কিছু পাওয়ার না থাকলে 1 ধরতে হয়। আর ওয়াইয়ের পর পাওয়ার তো 2 আছে। তো এভাবে আগে ভেঙে নেবা, মৌলিক উৎপাদকে ভেঙে নেবা এই রাশিটাকে। যেহেতু আমাদের মোট উৎপাদক সংখ্যা বের করতে বলেছি, ঠিক আছে, তাই এভাবে কিন্তু উৎপাদকে ভেঙে নিতে হবে। এবার দেখো আমাদের যে এখানে মোট উৎপাদক সংখ্যা বের করতে বলেছে না, তাহলে আমরা এখান থেকে মোট উৎপাদকের সংখ্যা বের করব। তো আমরা লিখব অতএব দিয়ে মোট উৎপাদকের সংখ্যা, মোট উৎপাদকের সংখ্যা। দেখো সেই সংখ্যাটা আমরা এখানে বের করছি, সমান সমান দিলাম। দেখো নিয়মটা দেখো এখানে ভালো করে বুঝো। মোট উৎপাদকের সংখ্যা আমরা এখান থেকে কীভাবে বের করব। এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ 2 আছে, দেখো 2 আছে না, তাহলে এই যে 2 1 2, মানে 2 যে মৌলিক উৎপাদকে ভাঙাবো পাওয়ারটাকে, 2 1 2, তাহলে যে 2 আর 1, তাই তো। মানে এখানে এই যে এখানে যদি দেখায় যে 2 1 2, আর যে 2 আর 1 আছে, তাহলে 2 আর 1-এর যোগফল করবা এখানে, 2 আর 1-এর যোগফল, ঠিক আছে। এই যে এটা পাওয়ারটাকে ভেঙে দিলাম, আবার গুণটা বসিয়ে দিলাম, আবার এই পাওয়ারটাকে আবার একইভাবে ভাঙাও, 2 আছে পাওয়ারটা, তো 2 1 2, 2
আর 1 যোগ করবা, যেটা মৌলিক উৎপাদক ভাঙবে যে পাওয়ারটা, সেই মৌলিক উৎপাদক দুটিকে যোগের আকারে লিখবা। 2 1 2, এই যে 2 1 2, মানে 2 1 যোগ দেখাবা, গুণ চিহ্ন দিয়ে দিলাম এটা। এবার এখানে দেখো 1 আছে, তাহলে 1কে যদি আমরা ভাঙাই মৌলিক উৎপাদকে, 1 1 কে 1, তাই তো? তাহলে এটা 1 আর 1 পাচ্ছি না, তাহলে 1 যোগ 1 লিখো। তারপরে দেখো 2 আছে, 2 1 কে 2, যেভাবে এই যে করলাম, গুণিত 2 গুণিত, সরি এখানে গুণ হবে না, এখানে সবসময় যোগ হবে এই জায়গাটা। 2 1 কে 2, 2 যোগ 1। দেখো তো কীভাবে ভাঙালাম, পাওয়ারগুলোকে এভাবে ভাঙালাম। 2 1 কে 2, 2 যোগ 1 গুণিত 2 1 কে 2, 2 যোগ 1 গুণিত 1 1 কে 1, এই যে 1 1 1 কে 1, 1 যোগ 1 গুণিত এই যে 2 আছে, 2 1 কে 2, তাহলে 2 যোগ 1। ওকে, তাহলে এইভাবে ভাঙাও। তারপরে দেখো এটা যোগ করে নাও, 2 আর 1 যোগ করে এটা 3 গুণিত 2 1 যোগ করে এখানেও 3 গুণিত আর 1 আর 1 যোগ করে এটা 2 পাবা, আর 2 আর 1 যোগ করে এটা 3 পেয়ে যাবা। এবার এদের গুণফলটাই হবে আমাদের মোট উৎপাদকের সংখ্যা। এদিকে 3 3 9, দেখো এটা আমাদের যে গুণ করি 3 3 9, আর এদিকে গুণ করো, এদিকে হয়ে গেল আমাদের 2 3 6, এই যে আমাদের 6, আর 9 6 গুণ করে নেবো, 9 6 গুণ করে হবে আমাদের 54। তো 54 কিন্তু আমাদের অ্যান্সার। মোট উৎপাদকের সংখ্যা এই রাশিটা পেয়ে যাবে কত, 54টি। ঠিক আছে, তো 54 দেখে নাও কত নম্বর অপশানে আছে, এই যে সি নম্বর অপশানটা মিলছে 54। তাহলে এখানে আমার অ্যান্সারটা এই যে সি দিয়ে দিলাম, তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সারটা। তো পরের প্রশ্ন আমরা চলে আসবো 1-এর 3 নম্বর প্রশ্নে। 1-এর 3 দেখো প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোন এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে, আর কোন বিডিসি 22 ডিগ্রি হলে কোন বিএসির মান বের করতে বলেছে। আচ্ছা, তো আগে ছবিটা তৈরি করি যেভাবে প্রশ্ন বলেছে। তো আমাদের এখানে ত্রিভুজ এবিসি বলেছে, তাহলে আমি দেখো ত্রিভুজ এবিসি তৈরি করছি। এই যে আমাদের ত্রিভুজ, যার নাম আমরা দিয়ে দেবো এবিসি, এ বি সি ত্রিভুজ। তারপর বলেছে কোন এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এই যে এবিসি কোণ আছে না, এর অন্তঃসমদ্বিখণ্ডক, আর এসিবি কোণের বহিঃসমদ্বিখণ্ডক। যখন দেখো এই যে আমাদের এসিবি কোণের বহিঃসমদ্বিখণ্ডক বলেছে, তাহলে আমাদের কিন্তু এখানে বহিঃকোণ তৈরি হবে। যে বহিঃকোণটা আমি এখানে বিসি বাহুকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে বিসি বাহুটাকে বাড়ালাম, ঠিক আছে। তাহলে এখানে একটা বহিঃকোণ আছে, তাহলে এর অন্তঃসমদ্বিখণ্ডক আর এই বহিঃসমদ্বিখণ্ডক দেখো ডি বিন্দুতে মিলিত হবে। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডকটা এভাবে একটু তৈরি করি, আর এর বহিঃসমদ্বিখণ্ডক এভাবে তৈরি হবে। এই দেখো এই জায়গায় কোথায় গিয়ে আমাদের মিলিত হবে, যেটা ডি বিন্দু বলেছে, যেটা প্রশ্নে বলেছিল। কোন এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক আর এই যে আমাদের এসিবি কোণের বহিঃসমদ্বিখণ্ডক, মানে এসিবি কোণের মানে ত্রিভুজ যে এবিসিটা আছে তার বহিঃকোণটা দেখতে পাচ্ছ, এইদিকে একটা বহিঃকোণ আছে, এই যে আমরা বিসি বাহুকে বাড়ালে পরে একটা বহিঃকোণ তৈরি হবে। তার যে বহিঃসমদ্বিখণ্ডক এই যে সিডিটা, মানে বিডি আর সিডি দেখো ডি বিন্দুতে মিলিত হয়েছে, যেটা প্রশ্নে বলেছিল। এখানে বিডিসি এই কোণটা বলেছে 22 ডিগ্রি। তাহলে আমাদের বিএসি এই কোণটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে বিএসি কোণটা হবে না, এই কোণের ডবল হবে। একবারে তোমরা যদি বলি কারণটা, মানে এই কোণটা এই যে আমি এখানে লিখব যে অতএব দিয়ে যে এই যে বিডিসি কোণটা হবে এই বিএসি কোণের অর্ধেক, হাফ কোণ বিএসি। এই জিনিসটা মনে রাখবা তোমরা। এটা যদি দেখো কোনো ত্রিভুজের যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং সেই ত্রিভুজের মানে যে একটি ত্রিভুজের ভূমির একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং ভূমির অপর কোণের বহিঃসমদ্বিখণ্ডক যে পরস্পর এভাবে মিলিত হয়, তাহলে এই যে কোণটা সৃষ্টি হবে যেটা বিডিসি কোণটা, এই কোণটা হবে এই কোণের অর্ধেক হবে। ওকে, তোমরা এখানে কারণটা লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে বিএসি কোণের মানটা বের করতে বলেছে, আমাদের বিডিসি কোণের মান তো আমরা জানা আছে, এই কোণটা হচ্ছে 22 ডিগ্রি, আর এইদিকে আমাদের হাফ কোণ বিএসি। তাহলে বিএসি কোণটা আমরা পেয়ে যাবো, লক্ষ্য করো। তাহলে কোণ বিএসি সমান 22 ডিগ্রি গুণিত 2, 2টা বর্গগুণ হয়ে যাবে, তাহলে সমান 22 দিয়ে 44 ডিগ্রি।
তাহলে কোণ বিএসির মানটা কিন্তু 44 ডিগ্রি হবে এই কোণটা। ওকে, একটু নিয়মটা মনে রাখবা, তোমরা কারণটা লিখতে পারো। ঠিক আছে, কারণটা হচ্ছে যে বললাম যে কোনো ত্রিভুজের ভূমির একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং অপর কোণের বহিঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে, যে বিন্দুতে মিলিত হবে, যে কোণটা সৃষ্টি হবে বিডিসি কোণটা, এই কোণটা হবে এই বিএসি কোণের অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 44 ডিগ্রি। তো 44 ডিগ্রি অপশান দেখো আমাদের বি নাম্বার অপশানটা মিলছে, তাহলে এখানে আমরা বি নাম্বার দিয়ে দেব। পরের প্রশ্ন 4 নাম্বারটা, 1-এর 4 নাম্বার। এখানে দেখো আমাদের যে সমীকরণটা আছে এ বাই এক্স আছে প্লাস বি বাই এক্স আছে প্লাস সি বাই ওয়াই আছে সমান সমান এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই আছে। এটা হলে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা এখান থেকে এই সমীকরণ থেকেই আমরা সরল করে আমরা এ প্লাস বি প্লাস সি এর মানটা কিন্তু বের করতে পারবো। তো দেখো তো আমরা প্রথমে কি করছি, আমরা এখানে বাম পক্ষে এক কাজ করি, এইদিকে ভগ্নাংশের যোগবিয়োগ করার চেষ্টা করি। তো আমি এখানে বা দিয়ে দিলাম, বা বাম পক্ষে যেহেতু লসাগু করা যায় এক্স এক্স ওয়াই, দেখো দুটো এক্স আছে তাহলে একটা এক্স নাও, একটা ওয়াই বসিয়ে যাবে, তাহলে হরগুলো লসাগু এক্স ওয়াই হয়ে গেল। এবার এক্স মিলে গেছে তাহলে এ আর ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাবো এখানে এ ওয়াই প্লাস এক্স মিলে গেল আবার বি আর ওয়াই গুণ, মানে এটা দিয়ে এটা ভাগ করতে হয়, ভাগ মানে যেটা মিলে যাবে না সেটা বাদ দাও, ওয়াইটা থাকলো ওয়াই আর বি গুণ করে বি ওয়াই প্লাস এবার ওয়াই মিলে গেছে, এবার সি আর এক্স গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে সি এক্স, আর এদিকে এটা বসিয়ে দাও যেটা আছে। এবার দেখো এখানে এক্স ওয়াই সমান সমান হয়ে গেছে না, তো এভাবে তোমরা কাটাকাটি করতে পারো, সমান সমান একই জিনিস আমি কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের রয়ে গেল এটা এ ওয়াই, এটা আছে বি ওয়াই, এটা আছে সি এক্স, আর এখানে আছে আমাদের এক্স প্লাস ওয়াই আছে। আচ্ছা, আমরা একটু সাজাই আমরা, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে দেখো এই যে সি এক্সটাকে আমি আগে লিখছি, সি এক্সটা আগে লিখলাম, তারপর লিখলাম এ ওয়াই, তারপর লিখলাম বি ওয়াই, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই বা সি এক্স। আচ্ছা, এখান থেকে আমি ওয়াই কমন নিতে পারবো, তাহলে এখানে এ প্লাস বি রেখে দিলাম আর ওয়াইটা এদিকে রাখলাম কমন নিয়ে, এই যে দেখো দু জায়গা থেকে ওয়াই কমন নিলাম, তো এটা আমাদের এক্স আছে আর এখানে আছে ওয়াই আছে। এবার এই সমীকরণ তুলনা করে দেখো আমরা কি পাবো, আমরা এই যে দেখো এক্সের সহগ 1 আর এখানে এক্সের সহগ সি, তাহলে আমরা দেখো সমীকরণ তুলনা করে আমরা এই যে সি এর মানটা আমরা 1 বলতে পারবো, এক্সের সহগ আর এক্সের সহগ সমান করলাম, এখানে এক্সের সহগ সি আর এক্সের সহগ 1, এবং দেখো এখানে এই যে ওয়াইয়ের সহগ এ প্লাস বি, এই যে ওয়াইয়ের সহগটা ওয়াইয়ের পাশে যেটা থাকবে তাকে সহগ বলা হয়, ওয়াইয়ের সহগ এ প্লাস বি সমান সমান, আর এখানে ওয়াইয়ের সহগ কিছু নাই তো 1 ধরতে হয়, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 1 আছে। এভাবে সমীকরণ তুলনা করে এক্সের সহগের সঙ্গে এক্সের সহগ সমান করলাম আর ওয়াইয়ের সহগের সঙ্গে ওয়াইয়ের সহগ সমান করলাম। এখানে এক্সের সহগ কিছু নাই বলে 1 ধরবা, আর এখানে ওয়াইয়ের সহগ কিছু নাই বলে 1 ধরবা, কিছু না থাকলে 1 থাকবে। তো দেখো এভাবে আমরা পেয়ে গেলাম, আমরা সি এর মানটা পেলাম আর এ প্লাস বি এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের যে মানটা বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি, দেখো এখন আমরা লিখবো যে এখন আমাদের মান বের করতে বলেছি এ প্লাস বি প্লাস সি, তা দেখো তো এ প্লাস বি এর মানটা তো 1 আর সি এর মানটা 1, তাহলে আমরা এ প্লাস বি এর জায়গায় কিন্তু আমরা 1 লিখতে পারবো, আর সি এর মানটা তো 1 পেলাম, তাহলে এখানে আমরা 1 লিখে দেবো, তাহলে এক এক যোগ করে আমরা কত পেয়ে যাবো 2 পেয়ে যাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি এর যে মানটা বের করতে বলেছিল আমরা 2 পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অপশান যদি আমরা দেখে নিই 2 আমাদের কিন্তু সি নাম্বার অপশানটা মিলছে, তাহলে এখানে আমরা দিয়ে দেবো সি নাম্বার অপশানটা। পরে দেখো এরপরে 2-এর প্রশ্নগুলো, 2-এর 1 নম্বরটা কি বলছে দেখো, এখানে বলছি একটি সরলরেখা মানে একটি সরলরেখার অপর একটি সরলরেখার দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় সর্বদা কি সমকোণ হবে। দেখো সর্বদা কিন্তু সমকোণ হবে না, কখনো কখনো সমকোণ হতে পারে,
দেখো এভাবে যদি আমি দেখাই, ধর এই যে আমাদের একটা সরলরেখা, এটা যদি এ বি সরলরেখা নিলাম, এ বির পর ধরো আমাদের এই যে সিডি যদি আমাদের লম্ব হয়, মানে সিডি লম্ব যদি এ বি হয়, তখন দেখো এই যে সন্নিহিত কোণ দুটো, এই দুটো কোণের মান 90 ডিগ্রি করে হবে। কিন্তু আমরা যদি বলি এই যে আমাদের একটি সরলরেখাংশ দণ্ডায়মান, এই যে এ বির উপর, এই যে এ বির উপর সিডিটা এভাবেও তো দণ্ডায়মান হতে পারে। এই দেখো এটা সিডি নিলাম, তাই তো, কিন্তু এখানে কিন্তু কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হবে না, সমকোণ যেটা বলেছে, এই যে আমাদের সমকোণের কথা বলেছে, সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু সিডিটা এবির উপর লম্ব হয় তখনই 90 ডিগ্রি হবে, সমকোণ হবে। আর যদি সিডিটা এবির উপর লম্ব না হয়, তাহলে এখানেও দুটি সন্নিহিত কোণ তৈরি হয়েছে, এদের যোগফলটা 180 ডিগ্রি সর্বদা হবে, কিন্তু কোণগুলো কিন্তু সমকোণ নাও হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সমকোণ হলো না, এখানে সমকোণ হচ্ছে, এখানে হচ্ছে না। কিন্তু এখানে বলেছে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় সর্বদা সমকোণ বলেছে, সর্বদা সমকোণ হবে না, এটা কিন্তু আমাদের মিথ্যা বলেছে। তাহলে অ্যান্সারটা তোমরা এই যে এভাবে দেখিয়ে তোমরা অতএবটা লিখে দিবা, অ্যান্সার লিখে মিথ্যা লিখবা, অ্যান্সার মিথ্যা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2-এর 2 নাম্বারটা। দেখো এখানে বলছি এ বি এর সঙ্গে ব্যস্তানুপাতে থাকলে এ প্লাস বি এর মান ক্ষুদ্রতম হবে যখন এ সমান বি। এ প্লাস বি এর মানটা ক্ষুদ্রতম মানে ছোট হবে, কখন হবে? যখন এ আর বিটা সমান হবে। আবার বলেছে এ আর বি এই দুজন ব্যস্তানুপাতে থাকবে, মানে এ বি এর সঙ্গে ব্যস্তানুপাতে। তাহলে এখানে লক্ষ্য করো যে এ যদি বি এর সঙ্গে ব্যস্তানুপাতে থাকে, তাহলে আমরা যেটা লিখতে পারবো, এখানে বুঝো জিনিসটা, আমরা এ ভেরিয়েস, এটা ভেরিয়েস চিহ্ন, যাকে ভেরিয়েশন বলা হয়, মানে ভেদ চিহ্ন বলা হয় এটাকে, এ ভেরিয়েশন বা ভেদ 1/বি। যেহেতু ব্যস্তানুপাতে এ ভেরিয়েস 1/বি। যদি বলতো সমানুপাতে, তাহলে এ ভেরিয়েস বি বলতাম আমরা, ঠিক আছে। এ বি যদি ব্যস্তানুপাতে থাকে, তা তোমরা কিন্তু এটা লিখতে পারবা, এ ভেরিয়েস 1/বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমরা এভাবে পাবো আমরা। আচ্ছা, এখানে দেখো এবার আমরা এই যে ভেদ আছে, এই ভেদটাকে তুলে দেব। তাহলে আমরা লিখব এ সমান সমান, ভেদ তুলে দিলে সমান সমান হবে, আর একটা ধ্রুবক যেটা কে চলে আসবে আমাদের, কে। আর এখানে আমাদের ছিল আবার 1/বি। দেখো এ ভেরিয়েস 1/বি হলে এ সমান সমান কে ইন্টু 1/বি হয়ে যাবে। কেটা এখানে তোমরা কে এর পরিচয় বলে দিবা, কে হলো ভেদ ধ্রুবক, ঠিক আছে। এখানে কে বলবা যে কে হলো ভেদ ধ্রুবক, কে একটি ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা বলতে যে কোনো সংখ্যা 1 2 3 4 5 এগুলো সংখ্যা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে এ সমান সমান এটা কে বাই বি করে দিলাম, যে কে আর 1 গুণ করে এখানে বর্গগুণ করো, তাহলে এ বি সমান সমান কে। তাহলে এই যে আমাদের একটু নিয়মটা তৈরি হচ্ছে না, এই যে ব্যস্তানুপাত আমরা ভেরিয়েস নিয়ে আসছি, এই নিয়মটা বিশেষ করে তোমরা যখন ক্লাস 10-এ উঠবা, ক্লাস 10-এ ভেদ বলে একটা চ্যাপ্টার আছে, তখন তোমরা ভেদের সম্পর্কে ভালো বুঝতে পারবা। তাহলে তারই এখানে কিছু ব্যবহার আমি করলাম ক্লাস 10-এর, ঠিক আছে, ভেদের সম্পর্কে, এটা তোমরা জেনে রাখো। তাহলে এ বির মানটা কে পেয়ে গেলাম, কেটা কিন্তু আমাদের অশূন্য ধ্রুবক, মানে শূন্য ছাড়া একটি ধ্রুবক হবে, ঠিক আছে। কে এর পরিচয় বলবো অশূন্য ধ্রুবক বলে দেবা, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে এই মানটা আমরা কাজে লাগাবো, একে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমাদের এ প্লাস বি এর মান ক্ষুদ্রতম বের করতে বলেছে, তাহলে আমরা এখন লিখব, এখন এ প্লাস বি, আচ্ছা এর আমরা বর্গটা করব, এ প্লাস বি এর বর্গের মানটা আমরা বের করব। এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর সূত্রটা তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা সূত্র জানো। আচ্ছা, আমরা এটাকে একটু অন্য সূত্রে তৈরি করি। দেখো এটাকে আমি লিখছি এ স্কোয়ার প্লাস 2bটাকে লিখলাম মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন প্লাস 2abকে মাইনাস 2ab লিখেছি, তো এখানে আমাদের ব্যালেন্স করতে হবে। এখানে আমরা ব্যালেন্সটা করব, এখানে আমরা লিখব প্লাস 4ab হবে, প্লাস 4ab থেকে মাইনাস 2ab বিয়োগ হয়ে এটা প্লাস 2ab আসবে, এটা আমরা সাজাতে পারবো। এখন লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র,
এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে আমাদের এখান থেকে সূত্রটা। আর এইদিকে ছিল আমাদের প্লাস 4ab। তাহলে তোমাদের যেটা জানতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান তোমরা লিখতে পারবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাও একটা এর সূত্র মনে করতে পারো। এটা যেভাবে এর সূত্র, তার সূত্র থেকে একটু সরল করে ব্যালেন্স করে আমরা আরেকটা সূত্র তৈরি করলাম। তো যাই হোক, এভাবে করে নাও। এভাবে করার পর আমরা দেখো এটা কিন্তু কার মান পেলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানটা পেলাম, বা কেন আমরা বাদ দিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এই মানটা দেখো এ বি যদি আমরা সমান নিয়ে নিই, এই যে দেখো যখন আমাদের এ বি সমান হবে তখন ক্ষুদ্রতম মান বের করব। তাহলে এটা কী হবে, শূন্য হয়ে যাবে এর মানটা। এটা আমাদের শূন্য হয়ে যাবে প্লাস 4ab। এটা কখন শূন্য হবে, যখন এখানে লিখছি যখন এ সমান সমান বি। দেখো এ বি সমান হলে তো এখানে কেটে যাবে, এটা কেটে যাবে না, কেটে গেলে তো কী হবে, শূন্য হয়ে যায়। ঠিক আছে, মানে এর মানটা এই যে এই রাশির বর্গের মানটা শূন্য হবে তখনই যখন এ এবং বি সমান হবে। এ বি সমানের জন্য এর মানটা শূন্য। তাহলে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম কত, 4ab পেয়ে গেলাম, শূন্য তো দাম নাই। বা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4, দেখো এ বির মানটা আমরা দেখো কে বের করে রেখেছি, তাহলে এ বির জায়গায় আমি কে লিখে দিলাম। তোমরা এখানে পাশে বলতে পারো 1 থেকে। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার যদি 4k হয়, তাহলে অতএব আমি এ প্লাস বি এর মানটা বের করব, স্কোয়ারটা ছেড়ে দিলাম। স্কোয়ার ছেড়ে দিলে না প্লাস মাইনাস রুট অফ আর চেপে যাবে এরপর 4k, এভাবে হয়ে যায়। তাহলে দেখো তো এই যে এ প্লাস বি এর একটা ক্ষুদ্রতম মান আমরা কিন্তু বের করতে পারলাম, যেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4k। একটা মান এটা, যেহেতু কেটা আমাদের ধ্রুবক, তাই না, যে কোনো সংখ্যা, তাই এটা তো একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এ প্লাস বি এর এটাই কিন্তু ক্ষুদ্রতম মান কখন পেলাম, যখন এখানে পাশে বলে দিব যখন এটা এ সমান সমান বি হবে, তখনই কিন্তু এটা সম্ভব, তাই না। তাহলে আমরা যেটা বলবো যে এ প্লাস বি এর ক্ষুদ্রতম মান পাওয়া যাবে তখনই যখন এ সমান সমান বি হবে। তাই এটা কথা কিন্তু আমাদের সত্য বলেছিল, আমাদের সত্য মিথ্যা জানতে চেয়েছিল। তাহলে আমাদের কিন্তু এই যে কথাটা বলেছে, এ বি এর সঙ্গে ব্যস্তানুপাতে থাকলে এ প্লাস বি এর মান ক্ষুদ্রতম হবে যখন এ সমান সমান বি হবে, তাই তো। এ সমান সমান বি এর জন্য আমরা এ প্লাস বি এর একটি ক্ষুদ্রতম মান পাচ্ছিলাম। তাহলে এখানে সত্য বলেছে, তাহলে অ্যান্সারটা আমরা লিখব সত্য। ওকে, আচ্ছা এখানে আমি দেখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সত্য বলে আমি এখানে টিক চিহ্ন মেরে দিলাম। পরে আমরা 3-এর প্রশ্নগুলোতে আসবো। 3-এর 1 নম্বরটা দেখো, এখানে 3-এর 1-এরটা আমাদের রাশিটা আছে x³ মাইনাস এক্স। বলছে এই রাশিমালাটা সর্বদা কি দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখান থেকে আমি x যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পাবো এটা s², এটা -1। তা দেখো এই যে আমাদের দেখো এই রাশিটার একটি উৎপাদক x পাচ্ছি না, তাহলে একটি উৎপাদক যখন x পেয়ে গেলাম, তাহলে বলতে পারবো এই যে রাশিটা মানে এই রাশিটা x দ্বারা ভাগ যাবে, তাই না। ধরো আমি এখানে 8 আছে, তাহলে 8কে আমরা দেখো 2 গুণিত 4 বলতে পারবো, 2 4 8। তাহলে আমরা বলতে পারবো না এই যে একটা উৎপাদকে ভাঙালাম, এই যে 2টা পেলাম, তাহলে এই যে 8 সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে, 2 4 8। ওইভাবে এটাকে আমরা উৎপাদকে ভেঙে নিলাম। তাহলে উৎপাদকে ভেঙে নেওয়ার পর দেখছি এই যে x আছে আমাদের যে উৎপাদকটা, তাহলে এই যে রাশিটাকে আমি বলতে পারবো যে x দ্বারা বিভাজ্য, তাই না। তাহলে এখানে বলছে সর্বদা কী দ্বারা বিভাজ্য হবে, সর্বদা কিন্তু এটা x দ্বারা বিভাজ্য হবে, যেহেতু x কমন যাচ্ছে রাশিটা থেকে। তাহলে এটা হবে অ্যান্সারটা হবে x দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এখানে তোমরা অতএব লিখবা যে সর্বদা x দ্বারা বিভাজ্য, পরে দেখো পরের প্রশ্ন 3-এর 2 নম্বরটা। তো এখানে বলছে একটি ত্রিভুজের কোণগুলির মানের ক্রমিক অন্তর সমান, মানের ক্রমিক অন্তর বলেছে, সমান বলে দিয়েছে। ক্ষুদ্রতম কোণের 3 গুণ, বৃহত্তম কোণের 2 গুণ হলে বৃহত্তম কোণের মান বের করতে বলেছে। আচ্ছা দেখো প্রশ্নটা দেখো, বোঝার প্রশ্ন আছে এখানে। তাহলে এখানে প্রশ্নে যেভাবে বলেছে না, একটি ত্রিভুজের কোণগুলি মানের ক্রমিক অন্তর সমান বলেছে, তাহলে কোণগুলিকে যে আমরা ধরে নিতে পারবো এভাবে দেখো। তো আমরা এই প্রশ্নানুসারে আমরা লিখব যে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে কোণগুলি হবে দেখো, একটা কোণকে আমি ধরে নিলাম যে a মাইনাস ডি ধরে নিলাম, ঠিক আছে। ডিটাকে ধরবো আমরা, ক্রমিক অন্তর ধরবো ডিটাকে, তাহলে a মাইনাস ডি ধরলাম। তারপরের কোণটাকে আমি a ধরলাম, তারপরের কোণটাকে আমি ধরে নিলাম a প্লাস ডি। দেখো ক্রমিক অন্তর যেটা, এই যে এখানে যদি বলি যে ডি হলো, এখানে ডি হলো ক্রমিক অন্তর, বুঝো। দেখো ক্রমিক অন্তর জিনিসটা যদি দেখাই, দেখো মানে এই যে এ থেকে, মানে এখানে এই যে এ থেকে যদি আমি এ মাইনাস ডিটা বিয়োগ করি, এই যে এটা থেকে এটা বাদ দিলে পরে আমরা ডি পাবো। দেখো কীভাবে, এখানে লক্ষ্য করো তো সরলটা, মানে এ মাইনাস এ প্লাস ডি হয়ে যাবে না, এই বন্ধনী তুলে দিলে পরে, তাহলে মাইনাসে প্লাসে কেটে গিয়ে আমাদের ডি রয়ে গেল। এই যে ডিটা আমাদের ক্রমিক অন্তর। একইভাবে এটা থেকে এটা বিয়োগ করো, ওই ডি পাবা। এবং যদি এখানে দেখাই, এবং এই যে এ প্লাস ডি, এটা থেকে আমি বাদ দিব এটা, তাহলে এখানে এ কেটে যাবে, তাহলে এখানেও দেখো ডিটা থাকছে না। তাহলে এই জন্য এই ডিটাকে আমরা ক্রমিক অন্তর বলতে পারবো। তাহলে ক্রমিক অন্তর ডি ধরে সেই কোণগুলিকে, ত্রিভুজের তিনটি কোণকে আমরা ধরে নিলাম। প্রথম কোণটাকে এ মাইনাস ডি ধরলাম, তারপরে কোণটা এ, তারপরে কোণটাকে এ প্লাস ডি ধরে নিলাম, ঠিক আছে। এই যে আমাদের যে একটা ত্রিভুজের কোণগুলির মানের ক্রমিক অন্তর সমান, ঠিক আছে। তো ক্রমিক অন্তর এখানে আমাদের কি বলেছে, ক্রমিক অন্তর সমান মানে এই যে এদের যে বিয়োগফলটা, মানে এটা থেকে এটা বিয়োগ করে যা পাবো, এটা থেকে এটা বিয়োগ করে তাই পাবো, ওই জিনিসটাই বলেছে যে ক্রমিক অন্তর সমান বলেছে। মানে ডিটা সব ক্ষেত্রে আসবে, এটা থেকে বিয়োগ করে যা আসবে, এটা থেকে বিয়োগ করে তাই আসবে, যেটা আমি দেখালাম। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে তিনটি কোণকে আমরা ধরে নিতে পারবো প্রশ্নানুসারে। এবার ত্রিভুজের তিনটি কোণ যখন এরা, তা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি, এই তিনটি কোণের সমষ্টি আমরা লিখতে পারবো 180 ডিগ্রি, যেহেতু এই তিনটি কোণ হচ্ছে ত্রিভুজেরই তিনটি কোণ। তাহলে এখানে সরলটা করি, দেখো এখানে যদি আমি সরলটা দেখাই, দেখো এখানে প্লাস ডি মাইনাস ডি কাটবে, তাহলে ডি কেটে গেছে এখানে, তাহলে এ এ দেখতে পাচ্ছ এখানে তিনটা এ আছে, 3a, আর এদিকে 180 ডিগ্রি, কাটাকাটি করো 3 6 18, তাহলে এটা 60 ডিগ্রি, মানে এর মানটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, থাক এটা আমাদের। আচ্ছা, আবার দেখো প্রশ্ন অনুসারে যেটা বলেছে ক্ষুদ্রতম কোণের 3 গুণ, মানে ছোট কোণটা যেটা আছে, যে এটা ছোট কোণ, তারপর এটা সবচেয়ে বড় কোণ, তাহলে ছোট কোণটির 3 গুণ, এখানে আবার এবং দিয়ে লিখবো, এবং মানে প্রশ্নানুসারে এবং ছোট কোণটি, মানে এই যে 3 গুণ বলেছে, ক্ষুদ্রতম কোণটির 3 গুণের সঙ্গে সমান বলেছে এই যে বৃহত্তম কোণের দ্বিগুণ, মানে বৃহত্তম কোণ হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, এটা বৃহত্তম কোণ, তো বৃহত্তম কোণের দ্বিগুণ এ প্লাস ডি, এটাও কিন্তু আমাদের বলেছে প্রশ্নানুসারে, ঠিক আছে। এখানে তোমরা লিখতে পারো যে এটা হচ্ছে প্রদত্ত, আমাদের বলে দিয়েছে প্রশ্ন অনুসারে। আচ্ছা, আমি গিভেন বলে দিলাম, গিভেন যেটা আমাদের দেওয়ার আছে, এটা প্রদত্ত। তো চলো এখান থেকে সরল করে দেখো আমরা কী পেয়ে যাব। এটা এখানে 3a মাইনাস 3d, আর এখানে 2a প্লাস 2d। আচ্ছা, এগুলো আমি এক দিয়ে করছি, 3a, এইদিকে মাইনাস 2a করলাম, এদিকে 2d আছে, আর মাইনাস 3d এদিকে প্লাস 3d। আচ্ছা, 3a থেকে 2a চলে গেল, তাহলে এটা আমাদের এ রয়ে গেল, আর এটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের 5d হয়ে যাবে, 2d আর 3d 5d। আচ্ছা, এর মান আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি, এখানে আমি 60 ডিগ্রি বসিয়ে দেবো, আর এটা হচ্ছে আমাদের 5d, ঠিক আছে। এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা 5 দিয়ে কাটাকাটি করতে পারো, এটা যদি কাটাকাটি করো দেখো, এই যে দেখো 12 5 60, এটা 12 হয়ে যাবে, 12 ডিগ্রি। তাহলে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম 12 ডিগ্রি। তাহলে এর মান 60 ডিগ্রি আর ডি এর মান কিন্তু 12 ডিগ্রি আমরা বের করে নিলাম। আচ্ছা, আমাদের কিন্তু বৃহত্তম কোণটা যেটা বের করতে বলেছি, বৃহত্তম কোণ এটা, তাহলে এ এবং ডি এর মান পেয়ে গেছি, তো এখানে বসিয়ে আমরা বৃহত্তম কোণটি পেয়ে যাব। তাহলে অতএব বৃহত্তম কোণটি সেটা হবে আমাদের এই যে
যেটা আমাদের এ প্লাস ডি ছিল না, এখানে যে মানটা বসায় এটা হচ্ছে 60 ডিগ্রি, আর ডিটা পেলাম 12 ডিগ্রি, এটা আমরা যোগ করে পেয়ে যাব 72 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটি বের করতে বলেছিল, আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। পরে আমরা চলে আসবো, দেখো এবার 4-এর প্রশ্নগুলো। 4-এর 1 নাম্বারটা। আচ্ছা, এখানে সমীকরণটা দেওয়া আছে, একটা সমীকরণটা যেটা টোকা যাক। আছে আমাদের 2x + 1, আর নিচে আছে দেখো এই যে s² - 5x + 6 আছে, আর এদিকে সমান সমান a/x - 2 আছে প্লাস b/x - 3 আছে। তার আমাদের বলেছে এক্স একটি অবেধ হলে এ ও বি এর মান বের করতে বলেছে। এই সমীকরণ থেকে আমাদের এ এর মানটা এবং বি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এ এবং বি এর মানটা কীভাবে পাবো। আচ্ছা, আমি এখানে যে উপরে 2x + 1 আছে না, আর এখানে আছে আমাদের s² - 5x + 6, সেটা থাক। আমরা এইদিকে কি বলে যে ডান পক্ষে আমরা কাজ করি, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করার চেষ্টা করি। তাহলে এটা x - 2 লসাগু, আর এটা হয়ে গেল x - 3, এই দুটো লসাগু হয়ে যাবে এভাবে। আচ্ছা, x - 2 মিলে গেল, তাহলে এটা কিন্তু এর সঙ্গে গুণ হবে, তাহলে এখানে a ইন্টু লিখতে পারবো x - 3 ভগ্নাংশে যোগ বিয়োগ, এটা মিলে গেলে এটার সঙ্গে এটা গুণ প্লাস, এবার এটা মিলে গেল, তাহলে বিটা এর সঙ্গে গুণ b ইন্টু তারপরে x - 2। আচ্ছা, বা এটা বসিয়ে দাও, এর এখন কোনো কাজ নাই। s² - 5x + 6 সমান সমান। আচ্ছা, এই জায়গায় দেখো আমি এখানে যদি গুণটা করে নিই, তাহলে এটা হবে ax মাইনাস এটা হবে 3a প্লাস এখানে হবে bx মাইনাস এটা হবে আমাদের 2b। আর এখানে আমরা রাশি রাশি গুণ করে নেব। দেখো রাশি রাশি যদি আমরা গুণ করে নিই না, তাহলে এখানে লক্ষ্য করো এটা x গুণ করে এটা s² হয়ে যাবে, x আর 3 গুণ করলে পরে এটা -3x হবে, যেতে প্লাস মাইনাস, এবার -2 দিয়ে তাহলে -2x মাইনাস মাইনাসে প্লাস 2 3 6, বা 2x + 1 সেটা s² - 5x + 6 সমান সমান। আচ্ছা, এখানে দেখো ax - 3a প্লাস bx - 2b। আচ্ছা, এখানে এই যে x আছে না, এক্সগুলো এক জায়গায় করি, ax প্লাস bx এক জায়গায় করলাম, আর -3a আর -2b এক জায়গায় করলাম। আর এখানে s² এ দেখো এটা সদৃশ রাশি, এটা যোগ করতে পারবা, মাইনাস এটা হবে আমাদের 5x + 6, বা 2x + 1 এটা s² - 5x + 6 সমান সমান। আচ্ছা, আমি এখান থেকে এক্সটা কমন যদি নিই, তো আমাদের এটা a প্লাস b, এটা আমাদের এটা রয়ে যাবে এভাবে x। আর এখানে দেখো এটা আমাদের এটা আচ্ছা, এটাকে এক কাজ করি, আমি এটাকে প্লাস করে দিলাম, এখানে প্লাস করে এভাবে এটা -3a - 2b এই আকারে একটু রাখলাম, ঠিক আছে। মানে যেহেতু এখানে প্লাস আছে না, এখানে প্লাস করলাম, এভাবে রেখে দিলাম। এটা হচ্ছে ধ্রুবক পার্টটা, এই যে 1, আর নিচে s² - 5x + 6। এবার দেখো সমীকরণ তুলনা করে দেখো এখানে আমাদের কিন্তু হরটার সমান হয়ে গেছে, এই যে হরটার সমান। তাহলে লক্ষ্য করো উপরে এই যে রাশিটার সঙ্গে যদি সমান কম্পেয়ার করি, তাহলে এখানে দেখো এক্সের সহগের সঙ্গে এক্সের সহগ সমান, ধ্রুবক পার্টের সঙ্গে ধ্রুবক পার্ট সমান। তাহলে অতএব দিয়ে এই সমীকরণ তুলনা করে আমরা a প্লাস b সমান সমান আমরা বলতে পারবো 2। এই যে এক্সের সহগ আর এক্সের সহগ সমান করলাম, একটা অঙ্ক তোমাদের দেখালাম এর আগে। এবার এইদিকে দেখো এই যে এই পার্টটা, এই যে -3a আর -2b এটা সমান সমান কিন্তু 1 হয়ে যাবে, এটাও ধ্রুবক পার্ট, এটাও ধ্রুবক, তাই না, ধ্রুবক সংখ্যা। মানে এটা যে এক্স চলো, এখানে এক্স ওয়াই নাই, তাই এটা আমাদের ধ্রুবক, আর 1 2 ধ্রুবক, তাহলে এখানে আমরা এর সঙ্গে 1-এর সঙ্গে সমান করে দিলাম। তা দেখো এভাবে আমরা এ বি দিয়ে দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা এই দুটো সমীকরণ থেকে এ এর মান এবং বি এর মান বের করার চেষ্টা করব। তো দেখো, তো প্রথমে আমরা কাজ করি, এখান থেকে আমি এ এর মানটা যদি বের করে নিই, তাহলে এ সমান সমান হয়ে যাবে 2 - b, একে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম।
তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দিই। তো দেখো মাইনাস এই যে 3 আছে এর জায়গায় বসাবো 2 মাইনাস বি, আর মাইনাস 2b আছে সমান সমান 1। এখানে গুণ করে নাও, -6 প্লাস 3b মাইনাস 2b সমান সমান 1। এবার এখান থেকে বি এর মান পাবো আমরা, বা আচ্ছা এটা দেখো, এটা থেকে এটা যোগ বিয়োগ করে এটা হবে আমাদের শুধু বি হয়ে যাবে, আর -6টাকে ডান দিকে নিয়ে গেলে +6। তাহলে এখান থেকে বি এর মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো কত পেয়ে যাচ্ছে, 7। তাহলে বি এর মান 7 পেয়ে গেলাম। এবার এই বি এর মানটা আমরা এখানে পুট করে দেবো, এ এর মান পেয়ে যাব। তাহলে এখানে দেখো এ সমান সমান এই যে 2 মাইনাস এই যে বি এর মানটা আমরা 7 বসিয়ে দিলাম। তাহলে এ সমান সমান দেখো -7 থেকে 2 বাদ দিলে এটা হয়ে যাবে আমাদের কত, -5 হয়ে যাবে। তাহলে এ এর মানটা পেলাম -5 আর বি এর মানটা পেলাম 7। আমাদের যে এ ও বি এর মান বের করতে বলেছিল, দেখো এ বি এর মান আমরা কিন্তু পেয়ে গেছি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এ এর মান -5 আর বি এর মান 7। এরপরে আমরা দেখো পরের পেজে যদি চলে আসি, 141 পেজে দেখো 4-এর 2 নাম্বারটা এবার আমরা করাবো। আচ্ছা 4-এর 2-এর প্রশ্নটা দেখো কি বলছে এখানে, এর কর্মদক্ষতা বি এর চেয়ে 20% বেশি। কর্মদক্ষতা মানে কাজ করার ক্ষমতা, যেটা কর্মদক্ষতা, এর কর্মদক্ষতা বি এর চেয়ে 20% বেশি, মানে এ বেশি কাজ করতে পারে বি এর চেয়ে। এ যে কাজ 25 দিনে করে বি সেই কাজটি কত দিনে করবে সেটা বের করতে বলেছে। খুব ভালো একটা প্রশ্ন। দেখো আমরা এখানে কর্মদক্ষতার অনুপাতটা আমরা বের করতে পারবো। আমি এখানে লিখব, এটা 4-এর 2 নাম্বার, কর্মদক্ষতার অনুপাত। এখানে লিখছি আমি কর্মদক্ষতার অনুপাত। অনুপাতটা লিখব, কার লিখব, এই যে A/B এর লিখছি আমি, A/B এর। দেখো আমি ধরে নিলাম যে এর কর্মদক্ষতা, আমি ধরে নেব এর কর্মদক্ষতা 100 যদি ধরে নিই, মানে এর দেখো এর কর্মদক্ষতা বি এর চেয়ে কিন্তু 20% বেশি। তাহলে বিটাকে আগে ধরে নিই, বি এর চেয়ে বেশি বলেছে না, তাহলে বিটার বি এর কর্মদক্ষতা কাজ করার যে ক্ষমতা আমি 100 একক ধরে নিলাম। তাহলে বি এর যদি 100 একক হয় কর্মদক্ষতা, আর এ বলেছে বি এর চেয়ে 20% বেশি, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে এর হয়ে যাবে 120, তাই না, মানে 100-র সঙ্গে 20 যোগ হয়ে এটা হয়ে যাবে 120। তাহলে এই যে দেখো এ ও বি এর কর্মদক্ষতা অনুপাতটা এভাবে পেয়ে যাবা, 120:100 পেয়ে যাবা। আচ্ছা এখানে যদি আমরা লঘিষ্ঠ করি, এখানে 0 0 ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এটা 12:10। এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 2 5 10, 2 6 12, তাহলে 6:5 পেয়ে গেলাম। তাহলে এ ও বি এর কর্মদক্ষতার অনুপাত 6:5। আচ্ছা এবার দেখো, এবার সময়ের অনুপাত বের করব এ এবং বি এর। দেখো আমাদের এখানে যেটা জানতে হবে, দেখো কর্মদক্ষতার অনুপাতের ব্যস্ত অনুপাত হয় সময়ের অনুপাত। দেখো এবার লিখব, আমরা জানি, এখানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি, আমরা জানি যে কর্মদক্ষতার ব্যস্ত অনুপাত হয় সময়ের অনুপাত। তার কর্মদক্ষতা যে অনুপাত হবে তার ব্যস্ত অনুপাতটা হয়ে যাবে সময়ের অনুপাত। তাহলে আমরা এখানে লিখব যে এ ও বি এর সময়ের অনুপাত, মানে আমরা যদি লিখতে চাই আমরা সময়ের অনুপাতটা এখন দেখাবো। সময়ের অনুপাত কার দেখাবো, A/B এর দেখাবো, তাই তো। তা দেখো এখানে এ ও বি এর কর্মদক্ষতার অনুপাত 6:5 পেয়েছে না। তার কর্মদক্ষতার অনুপাত যদি 6:5 হয়, তাহলে এ ও বি এর সময়ের অনুপাতটা হয়ে যাবে 5:6 হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবা, কর্মদক্ষতার ব্যস্ত অনুপাতটা হয়ে যাবে সময়ের অনুপাত। ওকে, এবার দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে এর যে সময় লাগে কাজটি করতে 25 দিন, মানে এখানে দেখো আমাদের এর সময়টা কিন্তু 25 দিন বলে দিয়েছে। ঠিক আছে, এই যে এর সময়টা বলে দিয়েছে কত দিন, 25 দিন।
তাহলে এই যে আমরা 5 থেকে 25 কী করে পেলাম, তাহলে 5-এর সঙ্গে যদি 5 গুণ করে দিই তাহলে 5 5-এ 25। তাহলে একইভাবে দেখো এখানে এর সঙ্গে কত গুণ করব, দেখো এর সঙ্গে 5 গুণ করে 25 হয়েছে না, এখানে 5 গুণ করা হয়েছে, তো এখানেও আমরা 5 গুণ করব। তাহলে 6-এর সঙ্গে 5 গুণ করলে 6 5-এ আমাদের কত হয়ে যাবে, এখানে আমাদের 30 হয়ে যাবে। তা দেখো এর কাজ করতে যদি 25 দিন সময় লাগে কাজটি করতে, তাহলে ওই কাজটি বি এর করতে সময় লাগবে 30 দিন। তা দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম বি এর সময়টা। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো যে বি কাজটি করবে 30 দিনে। এ যদি কাজটি 25 দিনে করে তাহলে বি কাজটি করবে 30 দিনে। অতএব বি কাজটি করবে সমান সমান কত দিনে, 30 দিনে। 30 দিনে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন। আচ্ছা, এরপরে 2-এর 3 নম্বরের প্রশ্ন আসবো আমরা। আচ্ছা, 2-এর 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এবিসিডি রম্বসের কোন এবিসি সূক্ষ্মকোণ আর কোন বিসিডি স্থূলকোণ, কোন দুটির অন্তর 30 ডিগ্রি, আর বিডি কর্ণকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, আর কোন সিডিপি এর মান বের করতে বলেছে। চলো আগে ছবিটা তৈরি করি, তারপর প্রশ্নটা আরও ভালো করে বুঝবো আমরা। তাহলে আমাদের এখানে রম্বস দেওয়া আছে, আমাদের এবিসিডি একটি রম্বস। তাহলে আমি এখানে একটি রম্বসের চিত্র যদি তৈরি করি, তো দেখো আমাদের এভাবে, তাহলে এ বি সি আর ডি, তাহলে এ বি সি ডি আমাদের এখানে একটি কি রম্বস আছে। আচ্ছা, এই রম্বসের দেখো, এই দেখো লক্ষ্য করে এ বি সি কোণটা সূক্ষ্মকোণ বলেছে এই কোণটা, আর বিসিডি কোণটা দেখো এটা কিন্তু স্থূলকোণ। তাই তো রম্বসের এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ হয়, 90 ডিগ্রির চেয়ে ছোটো, আর এই কোণটা কিন্তু সবসময় কী হবে, হ্যাঁ এটা স্থূলকোণ হবে। রম্বস বা সামুদ্রিকের এরকম ধর্ম থাকে, একটি কোণ যদি সূক্ষ্মকোণ হয় তার পাশের কোণটা হবে স্থূলকোণ। যেভাবে এটা দেখো এই কোণটা সূক্ষ্মকোণ আছে, তার এই কোণটা আমাদের স্থূলকোণ আছে। আচ্ছা, এবং এই দুটি কোণ পাশাপাশি কোণ দুটি যোগফল আবার 180 ডিগ্রি হয়। মানে এখানে লক্ষ্য করো, আমরা এখানে যদি আমি দেখাই যে প্রথমে দেখো এই যে বি কোণ প্লাস সি কোণ, এই দুটো কোণের সমষ্টি কী হবে, 180 ডিগ্রি হবে। এটা কিন্তু রম্বসের এবং সামুদ্রিকের ধর্ম, এটা কিন্তু মনে রাখবা, যেহেতু এবিসিডি একটি রম্বস। আবার এই দুটি কোণের অন্তর, মানে এই যে সূক্ষ্মকোণের অন্তর্কোণ, মানে এই যে বি কোণ, আমাদের দেখো এখানে যদি বলি যে অন্তর বলে যে 30 ডিগ্রি, তাহলে আমাদের স্থূলকোণটা আগে লিখতে হবে, তাই তো। তাহলে আমি এখানে একটু সাজিয়ে লিখি, এই যে আমরা আগে সি কোণটা নিলাম প্লাস, তারপরে আমি এটা বি কোণটা নিলাম, এখানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এটাকে ঘুরিয়ে লিখলাম। তারপরে এখানে এই যে সি কোণ মাইনাস আর বি কোণ, দুটি কোণের অন্তর কিন্তু আমার বলেছে 30 ডিগ্রি, এটা কিন্তু আমাদের প্রশ্নানুসারে, ঠিক আছে। এটা তো আমরা জানি এটা হয় রম্বসের ধর্ম, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি পাবো। আর প্রশ্নানুসারে যেটা আমাদের যেটা প্রদত্ত মানে গিভেন, এখানে আমি যদি একটু লিখে দিই গিভেন, এটা আমাদের গিভেন দেওয়া আছে যে সি কোণ আর বি কোণের যে অন্তরটা, দুটি কোণের অন্তর দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা, আমরা দেখো এখান থেকে কিন্তু আমরা কার মানটা বের করবো, আমরা কিন্তু এখান থেকে এই যে মানে এখান থেকে আমরা সি কোণের মানটা, ঠিক আছে, বা বি কোণের মানটা, যে কোনো একটি কোণের মান কিন্তু আমরা বের করতে পারবো। দুটি কোণের মান বের করতে পারবো, তা আমাদের এখানে একটি কোণের প্রয়োজন আছে আমাদের। আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে সি কোণের মানটা বের করবো, ঠিক আছে, এই সি কোণটা। তা দেখো সি কোণটা পাওয়ার জন্য আমরা কাজ করি, একে কাটাবো, সিকে কাটাবো, তার জন্য একে মাইনাস, একে প্লাস, এখানে মাইনাস, এভাবে করে দিলাম আমরা। তাহলে এটা কিন্তু দেখো কেটে গেল, তাহলে এখানে প্লাস বি কোণ, সরি আমি বি কোণটাকে কাটাতাম, আমাদের একটু মিস্টেক হয়েছে, আমাদের এটাকে মাইনাস করার কোনো প্রয়োজন নাই, মানে এখানে বিটা কেটে যাবে তো সিটা কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ভালো করে লিখি, এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের যেটা ছিল এখানে কোণ সি প্লাস কোণ বি সমান সমান 180 ডিগ্রি ছিল, আর কোণ সি মাইনাস কোণ বি এটা ছিল আমাদের 30 ডিগ্রি। আমাদের কিন্তু সাইন চেঞ্জ করতে হবে না, যেহেতু বি কেটে যাচ্ছে এখানে, তাহলে বিটা কেটে গেল। তাহলে যে সি কোণ মিলে আমাদের কিন্তু 2 সি কোণ, আর এইদিকে যদি আমরা
আর এটা যদি যোগ করি, এটা যোগ করে আমাদের দেখো এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 8 3 11 1, এটা 2 হবে 210 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করো, 2 1 2। আচ্ছা, এখানে 2 মিলে গেল একটা ছোট, তাহলে 10কে ধরতে হবে বলে একটা 0 নিতে হয়, মনে রাখবে। তারপরে 2 5 10 করবো, মানে 210 ডিগ্রি অর্ধেক হবে 105 ডিগ্রি। তার অতএব আমাদের সি কোণটা আমাদের প্রয়োজন, এই সি কোণটা আমরা পেয়ে গেলাম 105 ডিগ্রি। এই কোণের মানটা আমি 105 ডিগ্রি বের করে নিলাম। আচ্ছা, এবার যেটা আমাদের প্রশ্নে বলেছে, এখানে লক্ষ্য করো, প্রশ্নে বলেছে যে বিডি কর্ণকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে বিডি কর্ণটা, আমি বিডি কর্ণ যোগ করে দেখো এখানে আমরা বাড়িয়ে দেবো, এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, পি বিন্দু পর্যন্ত বাড়ালাম। আবার বলেছে সিডিবি কোণ, এর মান যে বের করতে বলেছি, সিডিপি মানে এটা আমাদের পি বিন্দু, তো তাহলে এখানে আমাদের এই যে সিপি যোগ হবে, কারণ সিপি যোগ করলে আমরা কি সিডিপি মানে এই কোণটা যে মান বের করতে বলেছি এই কোণটা আমাদের দেখাবে, তাই তো। তাহলে যে সিডিপি এই কোণের মানটা বের করতে বলেছে, আমি কিন্তু সিপি যুক্ত করে নিলাম। আচ্ছা, তাহলে দেখো এই কোণের মানটা আমরা পাবো কী করে। তার আগে লক্ষ্য করো, আমি এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ, এই দুটো কোণের মান দেখো আমাদের কি, যে যেহেতু এখানে এ বি সি ডি রম্বস আছে, তাহলে বিসি আর সিডি সমান হবে। তার মানে লিখব যেহেতু এ বি সি ডি একটি রম্বস, তাহলে অতএব এই যে বিসি সমান সমান সিডি, রম্বসের বাহুগুলো সমান হয়, তাহলে এখানে বিসির সঙ্গে সিডির সমান, তাহলে বিসি আর সিডির সমান হলে এদের যে কোণগুলো হয় বিপরীত, এই যে সমান দুটি বাহুর বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এখানে কোণ, এই যে এই কোণটাকে আমরা বলবো সিবিডি সমান সমান, আর এই কোণটাকে বলবো আমরা সিডিবি, কোণ সিডিবি, এই দুটো কোণ সমান হয়ে যাবে, তাই তো। আচ্ছা, আচ্ছা এই দুটোকে আমি এক্স ধরে নিলাম, এটাকে আমি ধরি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে দেখো এই যে ত্রিভুজটা আছে বিসিডি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখাবো ত্রিভুজ বিসিডি এর এক্স যোগ আর এদিকে হচ্ছে আমাদের 105 সি কোণটা, তাই না। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স, এটা 105, 3টা কোণের যোগফল আমরা কত পাবো 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো আমরা, তাই গেল 2x, আর 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি আমরা বিয়োগ করব। আচ্ছা, এটা বিয়োগটা যদি দেখাই, দেখো 5 বদলে 10, এটা 5, আর এটা হয়ে গেল আমাদের 7, দেখো 75 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে 2x, তাহলে x সমান সমান 75 ডিগ্রি বাই 2। আচ্ছা, এটাকে যে 2 দিয়ে ভাগ করে দাও না, দেখো এটা পাবা 2 3 6, 1 নামে গেল 5, 2 7 14, আবার 1 নামলো 10 মিলে 0 নিয়ে নাও, 2 5 10। তাহলে আমরা দেখো এক্সের মানটা কত পেয়ে গেলাম 37.5 ডিগ্রি। তাহলে এই যে এক্স মান হচ্ছে আমাদের এই যে সিডিবি, এই সিডিবি কোণটা কিন্তু আমরা বের করলাম। আমরা এখন লিখব, অতএব দিয়ে আমরা কোন কোণটা পেয়ে গেলাম, কোণ সিডিবি। দেখো এখানে প্রশ্ন দেখো, এই যে এক্সের মান পাওয়া মানে সিডিবি, ঠিক আছে, এই যে চিত্রটা আমাদের আছে। তাহলে এই কোণটা কিন্তু আমরা পেলাম 37.5 ডিগ্রি। আচ্ছা, আমাদের কিন্তু এই কোণটা বের করতে বলেছে না, তা দেখো এবার এই কোণটা যখন পেয়ে গেছে না, তাহলে এদিকার কোণটা কিন্তু পেয়ে যাব। এই যে বিপি আমাদের একটা সরলরেখাংশ, তাহলে বিপি সরলরেখাংশ এবং সিডি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। একটা কোণ জানা হয়ে গেল, এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিলে পরে। তাহলে এখানে আমরা লিখব যে যেহেতু এই যে বিপি সরলরেখাংশের ওপর ডিসি দণ্ডায়মান, তাহলে অতএব কোণ সিডিবি এর সঙ্গে আর কোণ সিডিবি, এই যে সিডিপি মানে সিডিবি এই কোণটা আর সিডিপি এই কোণটা, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে।
এটা লিখবো আমরা সিডিপি সমান সমান হয়ে যাবে 180 ডিগ্রি। সরল কোণের সরলরেখার ধর্ম, এই যে বিপি সরলরেখাংশ সিডি দণ্ডায়মান মান এক সরল কোণে 180 ডিগ্রি, তাহলে দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখানে আমরা সিবিডি কোণের মানটা কিন্তু বের করলাম, এর মান হচ্ছে 37.5 ডিগ্রি। এবার আমরা পেয়ে যাব সিডিপি কোণটা। তাহলে দেখো সিডিপি সমান সমান 180 ডিগ্রি মাইনাস, এটা আমাদের বিয়োগ হয়ে যাবে 37.5 ডিগ্রি। তো এটা চলো বিয়োগটা করে নাও। তো বিয়োগটা আমি এখানে দেখাই, 180 ডিগ্রি থেকে আমি বাদ দিব এই যে 37.5, তাহলে এখানে দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে নাও। আচ্ছা, এখানে 5 করে দিলে 10, এটা 5 দশমিক, এটা 9 হয়ে গেলো, 7 করে দিলে 9, এটা 2 দিলে ওকে। আর এটা আমাদের 7 হয়ে যাবে, এখান থেকে ধার নিচ্ছে, 3 করে দিলে 7। আচ্ছা, এটা হবে আমাদের 4 দিলে, আর এখানে একটা আমাদের নেমে যাবে। তাহলে দেখো আমরা কত পেয়ে গেলাম, 142.5 ডিগ্রি। এই যে সিডিপি কোণের মানটা যে বের করতে বলেছিল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার করে ফেলেছি। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো এর পরের যে প্রশ্নটা আছে 2-এর 4 নাম্বারটা। আচ্ছা দেখো 2-এর 4 নাম্বার বলছে পাশের চিত্রে এবি সমান্তরাল সিডি, এপি কিউ 30 ডিগ্রি আর কিউআরসি 50 ডিগ্রি, কোণ বিপিএস 25 ডিগ্রি, এসআরডি 45 ডিগ্রি। দেখো কোণগুলির মান এখানে দেওয়া আছে, চিত্রে দেওয়া আছে। তাহলে পি কিউ আর এস চতুর্ভুজটা যা আছে দেখতে পাচ্ছ, পি কিউ আর এস এই চতুর্ভুজের প্রতিটি কোণের মান বের করতে বলেছে। আচ্ছা, আমি ছবিটা এখানে তৈরি করছি ভালো করে। দেখো এখানে এ বি আর সিডি কিন্তু সমান্তরাল বলে দিয়েছে। তাহলে এখানে এই যে এ বি সরলরেখা আছে, এটা হচ্ছে আমাদের এ বি, আর আছে আমাদের সিডি। এখানে আমি এইভাবে সিডি তৈরি করে দিলাম, এটা হচ্ছে আমাদের সিডি। দেখো চতুর্ভুজটা এইভাবে দেওয়া আছে, তাহলে এখানে এভাবে করে এভাবে আছে, আর এদিকে এভাবে করে এভাবে আছে, আর এভাবে আছে। আচ্ছা, এখানে আমাদের এটা পি বিন্দু আছে, আর এটা আমাদের এখানে কিউ বিন্দু, এটা আমাদের কিউ বিন্দু, এটা হচ্ছে আমাদের এস বিন্দু, এই বিন্দুটা। আচ্ছা, এখানে কোণগুলো দেওয়া আছে, দেখো এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ, আর এই যে কোণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি কোণ। আচ্ছা, এই কোণটা হচ্ছে আমাদের এটা 50 ডিগ্রি কোণ, আর এই যে কোণটা আছে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, এভাবে কোণগুলির মান দেওয়া আছে। তাহলে এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ না, পি কিউ, এটা হচ্ছে আমাদের এখানে আর আছে, এটা তাহলে পি কিউ আর এস যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজের এই যে কোণগুলো, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই 4টি কোণের পরিমাপ কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, আমরা তো এখানে দেখো আমরা এই চতুর্ভুজের 2টি কোণতে পেয়ে যাব, এই কোণটা বের করতে পারবো আর এই কোণটা বের করতে পারবো। তাহলে এই কোণটা কী করে পাবো দেখো তো, এই যে এ বি সরলরেখা আছে না, তাহলে এ বি সরলরেখা এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 3টি কোণের যোগফল কিন্তু আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা এই যে আমরা পেয়ে যাব যে কোণ, এই কোণের নামটা আমরা দেখো এই যে কিউপিএস বলে দিচ্ছি আমি, কিউপিএস সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মানে দেখো এই যে 30 মানে এই কোণের মানটা যদি বের করতে চাই, তাহলে আমাদের দেখো 3টি কোণের সমষ্টি যখন আছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই 2টি কোণের যোগফলটা বাদ দিলেই এই কোণটা পাবো আমরা। তাহলে আমি সেটাই করবো এখানে, 180 ডিগ্রি থেকে, এটা আমি 180 ডিগ্রি লিখলাম, এটা আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এদের যোগফলটা আমরা বাদ দিব, তখন কিন্তু এই কোণটা পেয়ে যাব। 3টি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বাদ দিলে তো এটা কোণ পাওয়া যাবে, সেটা আমরা করছি। তাহলে এটা আমাদের 180 ডিগ্রি, এদের যোগফলটা দেখো, এটা হবে 30 ডিগ্রি আর 25 ডিগ্রি, এটা হবে 55 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে দেবো এটা 55 ডিগ্রি। এখানে বিয়োগটা করো, 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বিয়োগ করলে তোমরা পেয়ে যাবো 125 ডিগ্রি পেয়ে যাবো। দেখো একটা কোণ কিন্তু পেয়ে গেলাম চতুর্ভুজের, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এবার আমরা এই কোণটা বের করে নিই চতুর্ভুজের। এবার বের করব কোণটা কিউআরএস, কিউআরএস সমান সমান,
তা দেখো একইভাবে এখানে দেখো এই তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিলি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এই যে 50 ডিগ্রি যোগ 45 ডিগ্রি এদের যোগফলটা বাদ দেব। তাহলে 180 ডিগ্রি এদের যোগ করো, 5 আর 0 এটা হবে 5, আর 5 আর 4, 5 4 কত হবে আমাদের 9, 95 ডিগ্রি। তাহলে এটা চলো বিয়োগ করি, 180 ডিগ্রি থেকে 95 ডিগ্রি বিয়োগ করে এটা পেয়ে যাবা 85 ডিগ্রি পেয়ে যাবা। দেখো তাহলে এই কোণটা পেয়ে গেলাম, এটা পেলাম আমরা 125 ডিগ্রি, এই কোণটা বের করলাম আমরা 85 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু বাকি আছে এই দুটো কোণ, ঠিক আছে, এই দুটো কোণ কত হবে। আচ্ছা, এই দুটো কোণ পাওয়ার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। আমি এখানে একটু অঙ্কন বলে হেডিং করলাম। দেখো অঙ্কনটা আমি এখানে করি, এই যে এবি এবং সিডির সঙ্গে সমান্তরাল সরলরেখা আমি একটা তৈরি করব। সমান্তরাল সরলরেখা হবে এভাবে করে চলে যাবে, কিউ বিন্দু এবং এস বিন্দু হয়ে যাবে। ওকে, এটা সমান্তরাল সরলরেখার নাম আমি এটাকে এম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এটা এন। তাহলে এখানে যে অঙ্কনটা করেছি যে এবির সঙ্গে সমান্তরাল আছে এম এন সমান্তরাল আছে সিডি, এভাবে অঙ্কন করেছি আমরা। ওকে, আচ্ছা তাহলে দেখো সমান্তরাল সরলরেখা ধর্ম, এই যে এবি আর এম এন যদি সমান্তরাল হয় তাহলে সমান্তরাল সরলরেখা আর এই যে পি কিউটাকে যে ভেদক ধরে নাও, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হবে এবং সমান হবে এরা। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমরা কিন্তু 30 ডিগ্রি পেয়ে যাব। একইভাবে দেখো এই কোণটার সঙ্গে এদিককার কোণটা একান্তর কোণ হবে, এখানে পিএসটাকে ভেদক নিয়ে নাও, তাহলে এই কোণটা পেয়ে যাব 25 ডিগ্রি। একইভাবে চলে এসো এই যে এম এনের সঙ্গে সিডি সমান্তরাল, তাহলে লক্ষ্য করো এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর হবে, সমান একান্তর কোণ, এটা হয়ে যাবে আমাদের 50 ডিগ্রি, যেহেতু এটা দেওয়া আছে 50 ডিগ্রি। এবার চলে এসো এইদিকে এম এন সমান্তরাল সিডি, এখানে আর এসটা ভেদক ধরো, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ, এটা যদি হয় 45 ডিগ্রি তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো তো এবার আমরা এই যে পি কিউ আর চতুর্ভুজে এই কোণটা কিন্তু বের করতে পারবো এই দুটো কোণকে যোগ করে। তাহলে এবার আমরা পেয়ে যাব এই যে পি কিউ আর সমান সমান, তাহলে আমরা কত, এই যে দেখো এই যে 30 ডিগ্রি আর 50 ডিগ্রির যোগফলটাই হবে 30 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, এদের যোগ করে আমরা কত পেয়ে যাব 80 ডিগ্রি পেয়ে যাব। দেখো আমরা কিন্তু এই কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এবার এদিকে পিএসআর এই কোণটা পেয়ে যাব, তা আমরা এবার বের করব অতএব কোণ পিএসআর। তা লক্ষ্য করে এখানে 25 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করে আমরা হয়ে যাবে, তাহলে এখানে 25 ডিগ্রি যোগ 45 ডিগ্রি এই দুটো কোণকে যোগ করে নিব। এখানে যোগ করে 5 5 10 0, 4 আর 2 হচ্ছে 6, আর হাতে ছিল 1 7, দেখো 70 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো চতুর্ভুজের কিন্তু 4টি কোণের পরিমাপ পেয়ে গেছি আমরা। আমি তো একবার ভালো করে লিখে দিই, অতএব পি কিউ আর এস চতুর্ভুজের 4টি কোণের পরিমাপ যদি দেখাই, দেখো আমি একদিক থেকে কোণগুলো লিখছি। প্রথমে আমরা কিউপিএস কোণটা পেয়েছি, কিউপিএস কত পেয়েছি আমরা 125 ডিগ্রি পেয়েছি, কমা, তারপরে যদি আমি কোণটাকে লিখতে চাই পরেরটা কিউআরএস, এখানে লিখে দিচ্ছি কিউআরএস, এটা আমরা পেয়েছি 85 ডিগ্রি। তারপরে কোণটাকে যদি লিখি আমি পিকিউআর, কোণ পিকিউআর এটা পেয়েছি আমরা 80 ডিগ্রি পেয়েছি। আর শেষে কোণটা পিএসআর এই কোণটা আমরা বের করলাম 70 ডিগ্রি। এই যে আমাদের চতুর্ভুজের 4টি কোণের পরিমাপ যেটা বের করতে বলেছিল আমরা কিন্তু বের করে নিলাম। চলো এর পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা, দুটি দ্বিঘাত রাশিমালা গসাগু দেওয়া আছে x-2 এবং লসাগু দেওয়া আছে এটা। তাহলে রাশিমালা দুটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, রাশিমালা দুটি কী হবে। তবে এখানে একটা ভালো প্রশ্ন আছে, আমাদের রাশিমালাটি কীভাবে পাবো। এই যে দেখতে পাচ্ছ যেটা লসাগু দেওয়া আছে না, এখানে 4-এর 5 নাম্বারটা, লসাগুটা আছে x³ - s² - 2x। আচ্ছা, এই লসাগুটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমাদের x কমন যাবে,
এটা হবে এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। এবার আমরা এখানে মিডল ফ্যাক্টর করে নেব। আচ্ছা, মিডল ফ্যাক্টর দেখো আমাদের এটা এস স্কোয়ার 2 আছে, তো তাহলে 1 আনতে হবে, 2 1কে 2 ভাঙো, এটা এক্স মাইনাস টু। প্রথমে কিন্তু লসাগুটার কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, তারপরে বুঝতে পারবো আমরা যে সেই দুটি রাশি কী ছিল। আচ্ছা, তাহলে এখানে এক্সটা বাইরে থাক, এটা হচ্ছে এস স্কোয়ার, এটা 2x, এটা মাইনাস, এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, যে মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস টু। তাহলে এখানে এক্স কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস টু প্লাস 1 কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস টু, এই যে আমরা বন্ধনী ঘিরে দিলাম। আচ্ছা, এটা এক্স। আচ্ছা, এখানে এক্স মাইনাস টু আমরা যে কমন নিয়ে নিই, এক্স মাইনাস টু। আচ্ছা, এটা এক্স প্লাস 1 আমাদের পরে রয়ে গেল, এক্স প্লাস 1। ওকে, তাহলে প্রথমে তো এই কাজটা করে নিতে হবে, একে উৎপাদকে বিশ্লেষণ করে নাও। তারপরে দেখো এবার আমরা এখান থেকে বলতে পারবো, এখন লক্ষ্য করে এখানে যে গসাগুটা বলেছিল না এক্স মাইনাস টু, এর মধ্যে আছে, দেখো লসাগুর মধ্যে আছে, গসাগুটাও আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা নির্ণীয় যে রাশিমালাটি যে বের করতে বলেছে এখানে, যে রাশিমালা দুটি কি হবে, তাহলে আমরা অতএব বের করবো যে নির্ণীয় রাশিমালা দুটি। দেখো সেই রাশিমালা দুটি আমরা যে পেয়ে যাব, ভালো করে বুঝো এখানে, তার মধ্যে একটি পাবো আমরা যে এক্স ইন্টু এক্স মাইনাস টু, এটা একটা হবে, এটা যদি গুণ করে নাও, এটা গুণ করলে হবে এস স্কোয়ার মাইনাস 2x, এটা একটা হবে, এবং আর একটা হয়ে যাবে, কোন দুটা হয়ে যাবে দেখো, এটার সঙ্গে এটা নিয়েছে না, আর একটা নিয়ে নাও, এই যে দেখো এই দুটোর গুণফলটা নিয়ে নাও, এই দুটোর, এবং আর একটা হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস 1, এই দুটো নিয়ে নাও। তাহলে এদের যদি গুণ করে নিই রাশি এটা এস স্কোয়ার প্লাস এক্স, এটা মাইনাস 2x, আর এটা হবে মাইনাস 2। তাহলে এখানে একটু যোগ বিয়োগ করো, এটা এস স্কোয়ার, এই দুটো মিলে দেখো এটা সদৃশ্য রাশি, 2x থেকে এক্স এটা বিয়োগ হবে, যোগ বিয়োগ তাহলে বিয়োগ করবা, এটা মাইনাস এক্স হয়ে যাবে, দুটা থেকে একটা বাদ, আর এটা আমাদের মাইনাস 2। দেখো আমাদের এভাবে গুণ করে নিলাম। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো এখানে আমাদের যে দুটি রাশিমালা আমাদের নির্ণয় করতে বলেছিল, আমরা কিন্তু দুটি রাশিমালা নির্ণয় করে নিয়েছি। এখন যদি আমরা জানতে চাই যে এই দুটি অ্যান্সার কেন হবে, তা দেখো এই যে দুটি রাশিমালা আছে না, এক্স ইন্টু এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু আর এক্স প্লাস 1, এদের যদি গসাগু করো, দেখো গসাগুটা এক্স মাইনাস টু পাবা, যে গসাগুটা কিন্তু এখানে বলেছিল এক্স মাইনাস টু। আবার যদি এই দুটো রাশিমালা যদি লসাগু করতে চাও, তা লসাগু দেখো আমাদের লসাগুটা কিন্তু এটা ফিরে আসবে, এই পার্টটা ফিরে আসবে, এই পার্টটা ফিরে আসা মানে এটা। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, দুটি দ্বিঘাত রাশিমালার গসাগু আর লসাগু যদি এটা দেওয়া থাকে, তাহলে সেই রাশিমালা দুটি কিন্তু আমরা এইভাবে বের করতে পারবো, একটা হবে এটা আর একটা হবে এটা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার আছে, এটা আমাদের একটা অ্যান্সার। দুটি রাশিমালা আমরা বের করে নিলাম। চলো এরপরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলোতে, 5 থেকে শুরু বড় প্রশ্নগুলো। আচ্ছা, বড় প্রশ্নগুলোর কথা যেটা বলবো, বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে সেই অঙ্কগুলো করাবো, আর যেগুলো বই থেকে কমন আছে দেখো, এই যে 5-এর 1-এরটা 5-এর 2-এরটা, এগুলো বই থেকে পেয়ে যাবা। বইয়ের অঙ্কগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, দেখো বইয়ের অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি বলে তোমরা বইয়ের অঙ্কগুলো যদি তোমরা দেখতে চাও, তো তোমরা বইয়ের অঙ্কর ক্লাস কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে ভিজিট করবা, প্লে লিস্টে চলে যাবা, ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো কিন্তু এগুলো দেখতে পাবা, এই যে অঙ্কগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেছে। ওকে, চলো এখানে বইয়ের বাইরের অঙ্ক যদি দেখি আমরা, যে 5-এর 3 নাম্বারটা, এটা কিন্তু বইয়ের বাইরের আছে, তো এই বইয়ের বাইরে আছে বলে কিন্তু আমরা করিয়ে দেবো। ওকে, যেগুলো বড় প্রশ্ন বইয়ের বাইরে থাকবে সেগুলো কিন্তু করাবো, আর জ্যামিতিক প্রয়োগগুলো কিন্তু সবগুলো করে দেবো। এই যে 7-এর দাগের জ্যামিতিক প্রয়োগগুলো করাবো, এখানে 6-এর দাগেরও কিন্তু দেখো জ্যামিতিক প্রয়োগ আছে, তো জ্যামিতিক প্রয়োগগুলো বই থেকে থাকলেও করাবো, আর বইয়ের বাইরে থাকলে তো আমি করাবোই। তো চলো, তাহলে এখানে আমাদের যে 5-এর 3 নম্বর যে প্রশ্নটা বলেছে, তাহলে আমরা এখানে 5-এর এই যে 3 নম্বর আমি দিয়ে দিলাম। চলো প্রশ্নটা পড়া যাক। এক গোয়ালা খাঁটি দুধে 10% জল মিশ্রিত করি এবং 5% মাপে কম দিয়ে, দেখো জলে কিন্তু এখানে দুধের মধ্যে 10% জল মিশ্রিত করে দিয়েছে। যদি 100 লিটার খাঁটি দুধ হয় না, তাতে কিন্তু 10 লিটার জল ঢেলে দিয়েছে, তাহলে খাঁটি দুধ 100 লিটার হবে, তাহলে জল মিশ্রিত দুধ হবে আবার 110 লিটার, এভাবে আমরা এটা পাবো।
আর আবার কিন্তু দেখো 5% মাপে কম দিয়ে কিন্তু ক্রয় মূল্যে দুধটা বিক্রি করেছে, এতে গোয়ালার শতকরা লাভ কত হলো সেটা বের করতে বলেছে। তা আমরা আগে দেখে নেব খাঁটি দুধকে ধরে নেব যে 100 লিটার ছিল। তাহলে প্রথমে আমরা লিখব ধরি খাঁটি দুধ, যেটা আমাদের যেখানে যে দুধে জল নাই সেটা খাঁটি দুধ বলবো আমরা। খাঁটি দুধ যেটা, ওটাকে ধরে নিলাম আমরা 100 লিটার। আচ্ছা, জল মিশ্রিত দুধ কত হবে? যেহেতু 10% জল, মানে 100 লিটারের মধ্যে 10 লিটার জল মিক্স করেছে। তা আমরা এখানে লিখব অতএব দিয়ে যে জল মিশ্রিত দুধ। তাহলে এখানে হয়ে যাবে আমাদের, দেখো এই যে 100 লিটার খাঁটি দুধ ছিল আর 10 লিটার যদি জল মিশায়, তাহলে হয়ে যাবে আমাদের 110 লিটার, এটা হবে জল মিশ্রিত দুধ। আবার এখানে যেটা বলেছি যে 5% মাপে কম দিয়ে ক্রয় মূল্যে দুধ বিক্রি করে, তাহলে এখানে আমরা লিখব যেহেতু 5% মাপে কম দিয়ে ক্রয় মূল্যে দুধ বিক্রি করলে, যে এখানে আমরা বিক্রি করলে আমরা এটা লিখতে পারবো যে এই যে শতকরা যেহেতু 5%, তা লিখতে পারবো যে 100 লিটার দুধের দাম, 100 লিটার দুধের আমরা দামটা এখানে নিব। দেখো যেটা 100 টাকা যদি হয়, 100 লিটার দুধের দাম 100 টাকা, সেখানে কিন্তু 5% মাপে কম দিয়েছিল, তাহলে এখানে 5 কিন্তু বিয়োগ করে দেবা, ঠিক আছে, এত টাকা। তাহলে এখানে বিয়োগ করে আমরা পেয়ে যাব 95 টাকা, যেহেতু 5% মাপে কম দিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে। ওকে, তাহলে 100 লিটার দুধের দাম যদি 95 টাকা হয়, তাহলে 1 লিটার দুধের দাম যদি আমরা বের করতে চাই ঐকিক নিয়মে, তাহলে এটা হবে আমাদের 95/100 টাকা। আর এখানে দেখো জল মিশ্রিত দুধ সে বিক্রি করেছিল, তাই তো, তা সেটা হচ্ছে 110 লিটার। তাহলে আমরা এখানে 110 লিটার দুধের দাম যদি আমরা বের করতে চাই, তাহলে 95/100, এটা বেশি হবে, তো এখানে আমরা গুণ দিয়ে দেব এত টাকা। চলো এটা সরল করি, এখানে একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এখানে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, আচ্ছা এখানে 5 একে 5, 4 চলে আসলো, 5 9 45, এটা 5 দিয়ে 10। আচ্ছা, ওখানে লক্ষ্য করো এই যে আমাদের এখানে 19 আর এটা আমাদের 11, আর নিচের দিকে আমাদের 2 আছে, এত টাকা, এটা আমাদের টাকায় বেরোচ্ছে। এখন 19 আর 11 গুণটা দেখো, 11 9 99 9, হাতে থাকলো আমাদের 9, 11 কে 11, 11 9 আমাদের 20, এটা হলো 209, নিচে আছে 2। এটাকে যদি ভাগ করে নেওয়া যায়, 209 একবারে নিলাম, 2 কে 2। আচ্ছা, লক্ষ্য করে এখানে আমাদের এই যে এটা মিলে গেল বলে এই যে আমাদের 09, এই জিরোটাকে এখানে নিয়ে চলে আসবো, জিরোটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে 2 4 8, 1 নামবে, দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে নাও, তারপরে 2 5 10 করা, ঠিক আছে। তো আমাদের দেখো যে টাকাটা আসলো 104.5, এত টাকা। আচ্ছা, তাহলে এই যে 110 লিটার দুধের দাম আমরা এত টাকা পেয়ে গেলাম। আমাদের এখানে যেটা জানতে চেয়েছে, এই যে দেখো যে গোয়ালার শতকরা কত লাভ, যেহেতু শতকরা লাভটা আমরা বের করব, তাহলে অতএব দিয়ে এখানে দেখো শতকরা লাভটা এটা থেকে 100টা বাদ দিয়ে দেবো, শতকরা যেহেতু আমরা এগুলো ধরেছি মানগুলো, তো এখানে আমরা লিখব শতকরা লাভ এই 104.5 টাকা পেলাম না, এখান থেকে 100টা বাদ দিয়ে দাও। যেহেতু আমাদের সবসময় যে দেখো খাঁটি দুধ 100 লিটার, 100 ধরে আমাদের কাজ হয়েছে না, তার জন্য 100টা বাদ দিয়ে দেবো, তাহলে এত পেয়ে যাবো আমরা। এটা শতকরা চিহ্ন দেবো, যদি শতকরা লাভ, এটা বিয়োগ করি, এটা বিয়োগ করে কিন্তু চলে আসবে আমাদের 4.5, 104.5 থেকে যদি 100টা বাদ দাও, তাহলে 104 থেকে 105 কিন্তু 4 রইবে, 4.5 পাবা, তাহলে এই যে আমাদের 4.5%, এটাই হবে কিন্তু শতকরা লাভ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরে আমরা চলে আসবো 6 দাগের। দেখো 6 দাগের জ্যামিতি প্রয়োগ যেটা বললাম, জ্যামিতি প্রয়োগগুলো কিন্তু আমরা ছাড়বো না, ঠিক আছে, প্রত্যেকটা জ্যামিতি প্রয়োগ তোমাদের কিন্তু করাবো প্রত্যেকটা স্কুল থেকেই। তো চলো 6-এর 1 নম্বর, দেখো 6-এর যে 1-এর প্রশ্নটা এখানে কি বলছে লক্ষ্য করো।
এ বি সমান্তরাল সিডি, দুটি সমান্তরাল সরলরেখা আছে। চলো আমি তৈরি করছি, দেখো ছবিটাও। ছবি না তৈরি করলে প্রশ্ন বুঝতে পারবেন না। এটা ধরো আমাদের এ বি, আর একটা সমান্তরাল সরলরেখা আমি নিলাম সিডি নিলাম, এটা হচ্ছে সিডি। আর সমান্তরাল সরলরেখা দুটিকে ইএফ ছেদক যথাক্রমে, দেখো ইএফ ছেদক আছে। এই যে আমাদের ধরো এইভাবে আমি এই যে ইএফ আমাদের ছেদক আছে, জি আর এইচ বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটা আমি ধরো জি বিন্দু নিয়ে নিলাম, আর এই বিন্দুটা আমরা নিয়ে নিলাম এইচ বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, এই বিন্দুতে ছেদ করেছে এভাবে বলেছে। তাহলে এখানে দেখো বিজিএইচ প্লাস জিএইচডি, মানে বিজিএইচ মানে এই কোণটা, আর জিএইচডি বলতে দেখো জিএইচডি মানে এই কোণটা। দেখো ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ এদের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা কিন্তু আমরা জানি এবং এখানে দেওয়া আছে। তাহলে যেটা আমাদের গিভেন দেওয়া আছে, গিভেন বলতে দেওয়া আছে যেটা, ঠিক আছে। এই যে আমরা লিখে দেবো, এখান থেকে আমরা লিখে দিচ্ছি যে কোণ বিজিএইচ প্লাস কোণ জিএইচডি এর মানটা দেওয়া আছে 180 ডিগ্রি। এটাকে 1 নয় নাম দিয়ে দিলাম, এটা আমাদের হয়। এবার দেখো এখানে এই যে সিডি সরলরেখাংশ আছে, সিডি সরলরেখাংশের উপর যদি বলি এইচডি রণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের সমষ্টি কিন্তু আমরা 180 ডিগ্রি বলতে পারবো। তাহলে লিখব যেহেতু সিডি সরল রেখা, সরল রেখা, ঠিক আছে। তাহলে আমরা অতএব দিয়ে এই যে এই কোণটা যদি বলি, এই কোণের নাম আমরা বলে দেব যে জিএইচডি। তাহলে জিএইচডি প্লাস, আর এদিকের কোণটা জিএইচসি বলে দিই, জিএইচসি। এই দুটো কোণের সমষ্টি হবে আমাদের 180 ডিগ্রি। একদম মনে রাখবা, এক সরল কোণ 180 ডিগ্রি, মানে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি, এদের যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। আর এর নাম আমি 2 নং দিয়ে দিলাম। এখন দেখো তো 1 ও 2 থেকে দেখো তো এরও মান 180 ডিগ্রি, এদেরও মান 180 ডিগ্রি, তাহলে এরা কী হবে, সমান হয়ে যাবে না। তো এখানে আমরা বলতে পারবো 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে এই যে দেখো কোণ বিজিএইচ প্লাস কোণ জিএইচডি সমান সমান হয়ে যাবে এই দুটো কোণ, কোণ জিএইচডি প্লাস কোণ জিএইচসি। এবার এখানে জিএইচডি দুটো কোণ তো সমান, তাহলে এই দুটোকে কেটে দিলাম। তাহলে আমাদের এখানে রয়ে গেল কোণ বিজিএইচ সমান সমান রয়ে গেল কোণ জিএইচসি। দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছিল, দেখো বিজিএইচ সমান সমান জিএইচসি, একটা প্রমাণ কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। একটা প্রমাণ যখন হয়ে গেছে, আমি এখানে প্রুভড, তোমরা চাইলে প্রমাণিত লিখতে পারো, তো আমি এখানে লিখলাম প্রুভড, PROVED, প্রুফ মানে প্রমাণিত। ওকে, চলো একটা প্রমাণ করলাম। পরের প্রমাণটা, এই যে দ্বিতীয় প্রমাণটা আমরা নিয়ে আসবো। তার জন্য দেখো আমি কি করছি, দেখো এখানে আমি যদি দেখাই যে বিপ্রতীপ কোণ, লক্ষ্য করো এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, দুটি সরলরেখাংশ কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণ পাওয়া যায় যাদের মান সমান। তাহলে এখানে আমি লিখব আবার এই যে বিপ্রতীপ কোণ বললাম যে বিজিই বলি, কোণ বিজিই সমান সমান বলতে পারবো এই কোণটার নাম আমরা বলে দিব যে AGH বলে দিই আমরা, AGH। এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। এখানে আমি লিখে দেখিয়ে দিলাম বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। ওকে, আচ্ছা একে নাম দিয়ে দিই, এটাকে আমি 3 নাম দিয়ে দিলাম। এবার দেখো তো এই যে AB সমান্তরাল CD আছে, আর EFটা যে ভেদক আছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু একান্তর কোণ হবে। ওকে, তাহলে এটার সঙ্গে এটা সমান বলতে পারবো। আমি হ্যাঁ লিখব যেহেতু AB সমান্তরাল CD এবং EFটা হচ্ছে আমাদের ভেদক, তাহলে অতএব একান্তর কোণ যেটা লক্ষ্য করো এখানে, এই যে AB আর CD সমান্তরাল, EFটা ভেদক হলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, এই কোণটা হচ্ছে AGH। তাহলে অতএব AGH সমান সমান হবে এটা কোণের সঙ্গে, এটা আমরা নাম দেব GHD, কোণ
GHD, এরা কিন্তু একান্তর কোণ। এখানে আমি লিখে দেখিয়ে দিলাম, এরা একান্তর কোণের জন্য সমান। এটাকে নাম দিয়ে দিচ্ছি আমি 4 নং। দেখো AGHটা আবার এর সঙ্গে সমান, আবার AGHটা এর সঙ্গে সমান, তাহলে এই দুটো কোণ কী হবে? সমান হবে না। ধরো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এও 30 ডিগ্রি, এবার AGH 30 ডিগ্রি তাহলে এও 30 ডিগ্রি, তাহলে এও 30 ডিগ্রি, এও 30 ডিগ্রি। 3 ও 4 থেকে বলতে পারবো এটা সমান সমান এই কোণটা, তাই না? সরি, মানে এটা সমান সমান এটা, মানে এটার সঙ্গে এটা সমান আছে, তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে আমরা বলবো 3 ও 4 থেকে পাই। এই যে আমরা সমান সমান দেখে দেবো, এই যে BGEটা আগে লিখি, কোণ BGE সমান সমান হয়ে যাবে এদিকে কোণ GHD, কোণ GHD। দেখো আমাদের যে দ্বিতীয় প্রমাণটা বলেছিল এই যে BGE সমান সমান GHD, দেখো দ্বিতীয় প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে আসলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুভড, এই যে প্রমাণিত বা প্রুভড। ওকে, তাহলে আমাদের হয়ে গেছে 6-এর 1 নম্বর প্রমাণ কিন্তু আমরা দেখালাম। পরে দেখো 6-এর 2 নম্বরটা দেখো, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপ্রতীপ বাহু দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, এটা একটা বইয়ের উপপাদ্য আছে। তাহলে বইয়ের উপপাদ্য যখন আছে তাহলে উপপাদ্য দেখো, উপপাদ্যগুলো কিন্তু আমি করাবো না, যেগুলো উপপাদ্য বইয়ের সেগুলো কিন্তু পরপর করানো হয়েছে, যেটা বললাম। বইয়ের অঙ্কগুলো আমি অনেক করে দিয়েছি এবং উপপাদ্য করানো হয়েছে। তার জন্য যেটা উপপাদ্য আছে বলে আমি কিন্তু ছেড়ে দিলাম, এটা তোমরা এটা দেখে নেবা, ঠিক আছে? বই থেকে যেটা বললাম যে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পাবা, প্লে লিস্টে চলে যাবা, ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু এই যে উপপাদ্য যেটা আছে এটা কিন্তু দেখতে পাবা। ওকে, একদম বই থেকে আছে। তো চলো আমরা চলে আসবো পরের জ্যামিতিক প্রয়োগ, যেগুলো জ্যামিতিক প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো করাবো। এর উপপাদ্য আছে, উপপাদ্যগুলো কিন্তু ছেড়ে দেবো, কারণ সব উপপাদ্যগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। আমরা চলে আসবো এবার 3 নম্বর প্রশ্ন 6-এর, এই জ্যামিতিক প্রয়োগটা করাবো। দেখো এখানে আমাদের ত্রিভুজ ABC আছে আর AP সমান্তরাল BC। তো আমাদের এখানে একটা ত্রিভুজ আছে, এভাবে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, ABC একটা ত্রিভুজ আছে। আচ্ছা, এখানে AP সমান্তরাল BC। তাহলে আমরা এখানে কাজ করি, আমরা এখানে অঙ্কনটা দেখাই, আমি এখানে লিখছি অঙ্কন। অঙ্কনটা দেখাবো যে A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশ, মানে BC এর সমান্তরাল সরলরেখা A বিন্দু দিয়ে BC এর সমান্তরাল সরলরেখা PQ অঙ্কন করব। ঠিক আছে, এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা তৈরি করব, এই যে আমরা PQ। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে A বিন্দু দিয়ে BC এর সমান্তরাল সরলরেখা PQ অঙ্কন করলাম। চলো, সমান্তরাল সরলরেখা আমরা তৈরি করেছি। তাহলে এখানে আমাদের যে আছে যে PQ সমান্তরাল BC, আর এখানে ABটাকে যদি ভেদক ধরে নিই এবং ভেদক আমরা যদি AB নিয়ে নিই, তাহলে দেখো তো একান্তর কোণ যেটা আছে, একান্তর কোণ সমান পাবো। এই যে PQ BC সমান্তরাল হলে আর এটা যদি ভেদক হয়ে যায় তো এটার সঙ্গে এটা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ অনুসারে দেখো এই যে PAB, মানে এই কোণটা PAB, এই কোণটা এর সঙ্গে সমান হবে, মানে ABCর সঙ্গে। তাহলে এটা হবে কোণ ABCর সঙ্গে সমান, এটা হচ্ছে একান্তর কোণ। এবং PQ সমান্তরাল BC এবং ভেদকটা, এবার ভেদকটা আমি AC নিচ্ছি এবং ভেদক AC। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি আবার লিখি, এখানে আবার লিখলে ভালো দেখাবে। আবার PQ সমান্তরাল BC, সিটা ছুটে গেছে, PQ সমান্তরাল BC এবং ভেদকটা AC নিলাম। তাহলে এখানে লক্ষ্য করো
পি কিউ সমান তাহলে বিসি আর এসি যদি ভেদক হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হবে, সমান হয়ে যাবে। তাহলে এর নাম আমরা দিব, দেখো এই যে কিউ এসি সমান সমান হয়ে যাবে এসিবি। তাহলে এখানে হবে কিউ এ সি সমান সমান আর এই কোণটা এসিবি, এসিবি এটাও কিন্তু একান্তর কোণ, এখানে দেখাতে পারো এটা হচ্ছে একান্তর কোণ। আচ্ছা এবার দেখো আমাদের যেটা এখানে প্রমাণটা যেটা করতে বলেছি, প্রমাণ করতে বলেছি, সরি এখানে চলে এসো, আমাদের প্রমাণ কী করতে বলেছি যে এই যে আছে এবিসি বিসিএ আর সিএবি মানে ত্রিভুজের তিনটি কোণ দেওয়া আছে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাতে বলেছে। 180 ডিগ্রি তো হয়, তার প্রমাণটা কিন্তু এই অনুসারে যেভাবে সমান্তরাল বলেছে এই সমান্তরাল অনুসারে এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাতে বলেছে। ঠিক আছে, কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এর একটা উপপাদ্য আছে, কিন্তু সেই অনুসারে কিন্তু করতে বলেনি, এই অনুসারে করতে বলেছে। তাহলে এই অনুসারে আমরা দেখাবো, দেখো ত্রিভুজের এই তিনটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি দেখাবো। তাহলে এবার দেখো আমরা দেখাবো এভাবে, এখানে লক্ষ্য করো এই যে পি কিউ সরলরেখাংশ আছে, তাহলে পি কিউ সরলরেখাংশ এক সরল কোণ, তাহলে এই তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে এখানে লিখব যেহেতু পি কিউ একটি সরল রেখা বলে দিচ্ছি আমি, সরল রেখা যেহেতু পি কিউ একটি সরল রেখা তাহলে এক সরল কোণে 180 ডিগ্রি হয়, সরল রেখা এবং এক সরল কোণ, এক সরল কোণ আমরা দেখাবো 180 ডিগ্রি। এক সরল কোণ যেটা এই যে আমাদের তিনটা কোণ নিয়ে যে এক সরল কোণ, তাই না, মানে একটা সরলরেখা এক সরল কোণ 180 ডিগ্রি হয় এই কোণটা, ঠিক আছে 180 ডিগ্রি, এটা মনে রাখবা যে কোনো সরলরেখা এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে এই যে তিনটি কোণ নিয়ে এই কোণটা আর এই কোণটা আর এই কোণটা নিয়ে আমাদের 180 ডিগ্রি এক সরল কোণ, সেটাই আমরা এখানে দেখাবো। অতএব দেখো এদিকের কোণটা আমরা পিএবি নাম দেব, পিএবি প্লাস, এবার এই কোণটা বলবো বিএসি, বিএসি প্লাস, এবার এই যে কোণটা আছে এই কোণের নাম আমরা বলবো কিউএসি, কিউএসি। এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে এক সরল কোণ 180 ডিগ্রি। আচ্ছা বা এবার দেখো পিএবি এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি, কোণ পিএবি এর মান হচ্ছে এবিসি, তাহলে এর জায়গায় লিখতে পারবো আমরা এবিসি, এটা আমরা বিএসি বসিয়ে দিলাম। আর কিউএসি আছে না, দেখো কিউএসি কোণের মানটু বের করে রেখেছি এসিবি, তাই এর জায়গায় বসিয়ে দেবো আমরা এসিবি, এর সমষ্টি 180 ডিগ্রি। দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল প্রশ্নে, দেখো লক্ষ্য করো এবিসি কোণ বিসিএ কোণ সিএবি, মানে এই যে দেখো এখানে সিএবি যেটা বলেছে এই যে সিএবি, বিএসিটাকে সিএবি বলেছে। ওকে লক্ষ্য করো এখানে, তাহলে একটু আমরা সাজিয়ে যদি লিখি, আগে লিখেছে এই যে এবিসি এখানে লিখেছে, তাহলে আমি এবিসি লিখলাম, তারপরে এবিসির উপর লিখেছে বিসিএ। দেখো বিসিএ বলতে এই যে এটাকে আমরা বিসিএ বলতে পারবো, তাহলে এই কোণটাকে আমি লিখছি বিসিএ, যেটাকে এসিবি বলা হয় এটাকে বিসিএও বলতে পারবো। ওকে এই কোণের নাম এসিবি বলতে পারো বা বিসিএ, আমরা বিসিএ বললাম এই কোণটাকে। আর এটা বিএসি, এই যে এখানে দেখো এই যে যেটা আমাদের আছে এখানে এই বিএসি কোণটা সিএবি বলেছে, মানে এই যে বিএসি যেটাকে বলেছি এটাকে সিএবি এরা বলেছে, তা আমরা এখানে এই বিএসিটাকে আমরা সিএবি বলবো, প্লাস এটাকে আমি সিএবি বললাম। তো এখানে 180 ডিগ্রি, এটা তো প্রমাণ করতে বলেছিল, তাই তো, এটা আমাদের প্রমাণ চলে এসেছে। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রমাণিত, এই যে আমাদের প্রমাণটা। চলো পরে আমরা চলে আসবো 7 দাগের জ্যামিতিক প্রয়োগগুলো। দেখো এখানে 7 দাগের যে 3টি জ্যামিতিক প্রয়োগ আছে এই 3টি জ্যামিতিক প্রয়োগ করে দেখাবো, জ্যামিতিক প্রয়োগগুলো একদমই ছাড়বো না। ওকে চল প্রথমে 7-এর 1 নম্বরটা করাই। 7-এর 1 নম্বর, এখানে আমাদের বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি কে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা তা চলো আমরা একটু ছবিটা তৈরি করে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের এবিসি ত্রিভুজ আছে, তাহলে আমি এখানে একটি এবিসি ত্রিভুজ তৈরি করলাম। এখানে দেখো ত্রিভুজ নাম দিয়ে দিলাম আমি এ বি আর ত্রিভুজ সি। তাহলে এবিসি ত্রিভুজে যেটা বলেছে দেখো এবিসি কোণের
হ্যাঁ, সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক যা এসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে সমদ্বিখণ্ডকটা দেখো, এই যে এসিকে ডি বিন্দুতে ছেদ করে, এই যে দেখো এটা বলেছে। আচ্ছা, তারপর কি বলেছে, বিডি এর উপর স্থিত, মানে বিডির উপর একটি বিন্দু পি আছে, মানে বিডির উপর একটি বিন্দু, এখানে এই যে পি বিন্দু, এটা আমরা পি বিন্দু নিলাম। পি বিন্দু এমনভাবে নেওয়া হয়েছে যাতে এডি সমান সমান এপি, মানে এখানে এডিটা আর এপিটা সমান। আমি এপিটা যদি যুক্ত করি, এই যে আমাদের এপিটা, মানে এখানে এডি আর এপি সমান, এটা বলেছে প্রশ্নে। প্রমাণ করতে বলেছে কোণ এসিবি মানে এই কোণটা সঙ্গে সমান দেখাতে বলেছে কোণ বিএপি মানে এই কোণটা, মানে এই দুটো কোণের মান সমান দেখাতে হবে, এটা প্রমাণ। আচ্ছা, দেখো প্রমাণটা আমরা কীভাবে করব। প্রথমে তো আমাদের এই যে এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিডি বলেছে, তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হবে। সমদ্বিখণ্ডক বলতে কোনো একটি কোণকে সমান দুভাগে ভাগ করে দেওয়া। তাহলে এবিসি কোণের সমদ্বিখণ্ডক বিডি হলে তাই এই দুটো কোণ সমান হবে। তাহলে লিখব যেহেতু কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিডি, তাহলে অতএব যে দুটি কোণ এখানে এবিডি, কোণ এবিডি সমান সমান হয়ে যাবে কোণ এই যে সিবিডি, কোণ সিবিডি, তাই তো, এই দুটো কোণ সমান। আচ্ছা, এবার দেখো, এবার কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে এখানে যে যেভাবে আমাদের ছবিটা তৈরি হয়েছে, যে এডি সমান সমান এপি বলেছে, এডি আর এপি সমান, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে গিভেন, যেটা বলবো মানে প্রশ্ন অনুসারে যেটা দেওয়া আছে গিভেন, কি গিভেন আছে, গিভেন বলতে দেওয়া আছে, মানে এই যে দেখো, এই যে এডি সমান সমান এপি, মানে এডি সমান সমান এপি, এই দুটো বহু সমান। তা দেখো তো এখানে এপিডি ত্রিভুজের ক্ষেত্রে, মানে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে আমাদের যে উপপাদ্য ধর্ম, যে কোনো একটা ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো থাকে, এই বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে। তাহলে অতএব দেখো, আমরা এই দুটো কোণকে সমান আমরা বলতে পারবো। তাহলে এখানে লিখে দেবো কোণ এডিপি, মানে এই কোণটা, আর এই কোণটা এপিডি। তাহলে এখানে নাম দেবো এই যে এডিপি, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান এপিডি, কোণ এপিডি, ঠিক আছে, এটা আমরা সমান দেখালাম। আচ্ছা, এবার দেখো আমরা ত্রিভুজ আমি নিচ্ছি, এই যে ত্রিভুজ বিডিসি, এই যে বিডিসি ত্রিভুজের এই যে এডিপি কোণটা কিন্তু বহিস্থ কোণ, তাই তো। তা আমরা লিখব ত্রিভুজ বিডিসি এর বহিস্থ কোণ কোণটা আমি নেব এডিপি, নিচ্ছি আমরা এই কোণটা এডিবি বলা হয়, তাহলে এডিপি বলি, কোণ এডিপি। বহিস্থ কোণের ধর্ম কী হয়, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সঙ্গে সমান হবে, মানে এই কোণটা এই কোণের যোগফলের সঙ্গে এই কোণটা সমান হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লিখি, এই কোণের নাম আমরা এসিবি বলি, এসিবি প্লাস, আর এই কোণটাকে নাম বলবো আমরা সিবিডি বলি, কোণ সিবিডি, ওকে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এখানে ত্রিভুজ নিব, এই ত্রিভুজটা নিচ্ছি, এখানে লক্ষ্য করো, আমরা এপিডি, এই যে এপিডি যে দেখতে পাচ্ছ, আমরা এবিপি ত্রিভুজের বহিস্থ কোণটা আমরা, এটা দেখো এপিবি আমরা নিব। তো লিখব ত্রিভুজ এবিপি এর বহিস্থ কোণ, ত্রিভুজ এবিপি, লক্ষ্য করো এবিপি, এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা এপিডি নিব, এর বহিস্থ কোণ কোণটা মানে এই কোণটা এপিডি, তাহলে এই বহিস্থ কোণটা কী হবে, এই যে অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান হবে। তাহলে আমরা এখানে লিখব কোণ এবিডি, এই যে এবিডি এই কোণটার নাম এবিডি প্লাস, এবার এই কোণের নামটা আমরা বলবো এই যে বিএপি, ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমাদের যেহেতু এরা দুজন সমান আছে, লিখে দেব যেহেতু কোণ এই যে এডিপি সমান সমান কোণ এপিডি,
এটা আমরা সমান পেয়েছি, এটা আগে দেখিয়েছি। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এর মান এটা পেলাম আর এর মান এটা পেলাম, মানে এই দুটো কোণ সমান, তাহলে এতে ডান পক্ষগুলো কী হবে, সমানে হবে। তাহলে এখানে অতএব এখানে যদি লিখি কোণ এসিবি প্লাস কোণ সিবিডি সমান সমান হবে এদিকে কোণ এবিডি প্লাস কোণ বিএপি। দেখো এরা সমান, তাহলে এদের মানগুলো কিন্তু সমান। তো এভাবে সমান করে দিলাম আমরা। আচ্ছা, এবার দেখো এই যে সিবিডি কোণটা আর এবিডি কোণটা লক্ষ্য করে, এটা কিন্তু আমাদের সমান আছে। এই যে এবিডি আর সিবিডি সমান, এটাকে যদি আমি 1 নং নাম দিয়ে দিই তাহলে এটাকে কিন্তু আমরা কাটাতে পারবো। ঠিক আছে, এটা যে কাটালাম আমরা কি থেকে, এটা 1 থেকে আমি এটা কেটে দিতে পারলাম। তাহলে অতএব এখানে এটা কোণের সঙ্গে এটা কোণ সমান হবে। অতএব এসিবি সমান সমান এই কোণটা হয়ে গেল আমাদের বিএপি। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল যে এসিবি কোণের সঙ্গে বিএবি কোণটা সমান দেখাতে বলেছিল, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, যেটা আমরা কিন্তু প্রমাণ দেখিয়ে দিলাম। তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমরা এখানে লিখে দেব প্রমাণিত। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এরপর করাবো আমরা 7-এর 2 নাম্বারটা। 7-এর 2। আচ্ছা দেখো আমাদের এখানে যে ত্রিভুজ আছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি কমা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে এবি যোগ সিডি সমান সমান এবি। আচ্ছা দুটো এবি, আচ্ছা এখানে এটা এবি হবে না, এটা কিন্তু আমাদের এখানে এসি হবে। ঠিক আছে, এই এসিটাকে এবি এখানে হয়ে গেছে ভুল করে, এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে। চলো আমি তোমাদের যে বই থেকে দেখাই, দেখো হ্যাঁ এটা কিন্তু এখানে এবি হবে না, এটা এসি হবে। তোমাদের যদি দেখাই 9 নম্বর অধ্যায় 97 পেজে আসো, তো এখানে এসে দেখো 8-এর যে অঙ্কটা আছে না, একদম একই অঙ্ক। দেখো এখানে এসি আছে যেটা এবি করে দিয়েছিল, এসি যোগ সিডি সমান সমান এবি হবে, এই অঙ্কটাই দেওয়া আছে। দেখো এটা বইয়ের অঙ্ক। আমি বলেছি যে জ্যামিতিক প্রয়োগগুলো বই থেকে থাকলে করাবো, আমি করাবো। তাহলে এখানে তোমরা কিন্তু এই যে এবিটার জায়গায় এখানে এসি লিখবা, এটা কিন্তু আমাদের এসি আছে। চলো তাহলে এভাবে প্রশ্নটা আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। তা আমরা আগে ছবিটা তৈরি করি। এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, যার এবিটা কিন্তু অতিভুজ। তাহলে এই অনুসারে যদি আমরা চিত্রটা তৈরি করি, তার প্রথমে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো ত্রিভুজটা আমি একটু বড় করে তৈরি করছি। সমকোণী সমদ্বিবাহু বলতে ভূমি আর লম্বের দৈর্ঘ্যটা কিন্তু সমান হবে। আচ্ছা এখানে এবিটা যখন অতিভুজ বলে দিয়েছে, এই যে এবিটা অতিভুজ, তাহলে অতিভুজ কিন্তু দেখো এই কোণটা আমরা সমকোণ নিলাম আর এবিটা কিন্তু অতিভুজ, তো এটা কিন্তু আমাদের সি বিন্দু হবে। আচ্ছা এবার বিএসি কোণ, এই যে বিএসি এই কোণের সমদ্বিখণ্ডক এডি বলেছে, তাহলে সমদ্বিখণ্ডক মানে কোণটাকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে আমি একটা সমদ্বিখণ্ডক এখানে তৈরি করি। তাহলে এই যে আমাদের একটি সমদ্বিখণ্ডক, এটা এডি আছে। আচ্ছা তাহলে এটা যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এই দুটো কোণ কিন্তু আমাদের কী হবে, সমান হয় এটা। ঠিক আছে, এই দুটো কোণ সমান পেয়ে যাব। আচ্ছা এভাবে বলেছে প্রশ্নে, আর কি বলেছে বাস আর কিছু বলেনি। আচ্ছা সমদ্বিখণ্ডক যেটা ডি বিন্দুতে ছেদ করেছে বিসি বাহুকে, যেটা আমরা করে দিয়েছি। আর এখানে প্রমাণ করতে বলেছে এটা। ঠিক আছে, প্রমাণটা কিন্তু আমি বলি তোমাদের, যেটা প্রমাণ করতে হবে এসি, এটা এসি যেটা এবি লিখেছিল, এসি যোগ সিডি সমান সমান এবি, মানে এই যে এসি আর সিডি এই দুটো বাহুর সমষ্টি সঙ্গে সমান হবে এবিটা। এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে, এটাই প্রমাণ নিয়ে আসতে হবে। প্রমাণ করার আগে আমাদের এখানে অঙ্কন করতে হবে। অঙ্কন দেখো, অঙ্কনটা আমি এখানে তৈরি করি। দেখো এই যে ডি বিন্দু থেকে এই যে এবির পর আমরা লম্ব অঙ্কন করব। আমি এখানে আমি লম্ব অঙ্কন করে দেখাচ্ছি। এই যে আমাদের এটা হচ্ছে ডিই লম্ব, তাহলে অঙ্কন করেছি ডিই লম্ব এবি, এইটুকুই অঙ্কন। তাহলে এখানে আমি লিখে দেবো ডিই লম্ব এবি, বাস এইটুকু অঙ্কন। এবার আমরা চলে আসবো প্রমাণে। আচ্ছা এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো প্রমাণটা প্রথমে আমরা কি করব, আমরা দুটো ত্রিভুজ তুলে নেব। এই ত্রিভুজটা মানে এসিডি ত্রিভুজ তুলব, আর এইডি দুটো ত্রিভুজ তুলে নিয়ে আমরা সর্বসম প্রমাণ করে দেখাবো। তা নিয়ে নেব ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এইডি এর
এই দুটো ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান। দেখো 1 নম্বর শর্ত, 1 নম্বর শর্ত আমরা বলতে পারবো যে আমাদের এই যে দুটো কোণ আছে, এই কোণ আর এই কোণ সমান হবে, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। তাহলে আমরা এখানে সমান দেখাতে পারবো। এই কোণের নামটা আমরা সিএডি বলি, সিএডি সঙ্গে সমান হয়ে যাবে এদিকার কোণটা আমরা বলে দেব ইএডি, কোণ ইএডি। আচ্ছা, এরা কেন? এটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন অনুসারে লিখতে পারো কারণটা, তা তোমরা কারণটা লিখে দেবা প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে তোমরা লিখতে পারো, যেটা আমাদের প্রদত্ত গিভেন দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা সমান দেখালাম। আচ্ছা, 2 নম্বরে আমরা সমান দেখাতে পারবো। দেখো এই ত্রিভুজের এই কোণটা, এটা হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজ। আর এই ত্রিভুজে দেখো এটা ডি, এটা যে লম্ব হয়েছিল এবির পর, তাহলে এই কোণটা কিন্তু আমাদের সমকোণ আছে। এই দুটো কোণ সমকোণ 90 ডিগ্রি, তাহলে আমরা সমান দেখাতে পারবো। তাহলে এই কোণের নাম এসিডি বলবো, এসিডির সঙ্গে সমান হয়ে যাবে এই কোণটা এইডি বলি, এইডি। এরা প্রত্যেকে কিন্তু সমকোণ। এখানে আমি লিখে দেব যে প্রত্যেকে সমকোণ, সমকোণ মানে এরা দুজনেই 90 ডিগ্রি করে আছে। ওকে, তো এটা একটা শর্ত পেয়ে গেলাম। এবার 3 নম্বর শর্ত। দেখো এই দুটো ত্রিভুজের যে এডি বাহুটা আছে, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা এখানে এডিটাকে বলে দেব সাধারণ বাহু, সাধারণ বাহু। সাধারণ বাহু এটা একটা প্রমাণ, তাই না? দুটি ত্রিভুজের একটি বাহু। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখিয়ে দিয়েছি, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। অতএব ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি, এইডি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কিন্তু সমান হয়, মানে এসির সঙ্গে এই আমরা সমান বলতে পারবো। তাহলে অতএব যে এসি সমান সমান এই, একদম সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, এটা আমরা সমান দেখালাম। এবং এই যে সিডির সঙ্গে আমরা ডি সমান দেখাতে পারবো, এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এবং সিডির সঙ্গে সমান দেখালাম ডি। ঠিক আছে, আচ্ছা একে আমি 1 নং নাম দিয়ে দিলাম, আর একে আমি 2 নং নাম দিয়ে দিলাম, তাহলে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এই কোণের মানটা কিন্তু আমরা 45 ডিগ্রি বলতে পারবো। দেখো এসিবিটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে পরে এই কোণটা 45 ডিগ্রি হবে, এই কোণটা 45 ডিগ্রি হবে। ঠিক আছে, দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণ তো সমান হবে, তাহলে এরা কিন্তু 45 ডিগ্রি করেই হবে। তাহলে এখানে আমরা লিখব যেহেতু এসিবি বা এবিসি বলি নামটা, এখানে ত্রিভুজের নামটা, আচ্ছা এসিবি বলি, কোনো ব্যাপার না। যেহেতু এসিবি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা এই কোণটা কিন্তু আমরা 45 ডিগ্রি বলতে পারবো। এটা আমাদের কত ডিগ্রি হয়ে যাবে? এটা হবে আমাদের 45 ডিগ্রি, মনে রাখবো। তাহলে অতএব এই কোণের নামটা যেটা এবিসি, আমি এটাকে ইবিডি বলতে পারবো। তাহলে ইবিডি এই কোণটা আমরা 45 ডিগ্রি বলতে পারবো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থেকে কিন্তু বলতে পারবো, মনে রাখবো কিন্তু। ওকে, দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান। এই যে একাই 90 ডিগ্রি হয়, তাই এরা দুজনে মিলে 90 ডিগ্রি, এবং দুটি কোণ যখন সমান আছে তাহলে দুটি কোণ 45 ডিগ্রি করেই হবে। এখানে আমাদের এবিসি কোণটা 45 ডিগ্রি, আর বিএসি কোণটাও 45 ডিগ্রি। আমাদের এই কোণটা দরকার, ঠিক আছে? এই যে এবিসি কোণটা দরকার, এই কোণের নামটা আমরা ইবিডি বললাম, এই যে লক্ষ্য করো। আচ্ছা, এবার আমরা এই কোণের মানটা বের করব, মানে বিডিই কোণটা। দেখো এদিকে কিন্তু আমাদের এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি আছে, এই কোণের মানও কিন্তু আমাদের 90 ডিগ্রি, কারণ লম্ব এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, যে বিডিই ত্রিভুজের দুটি কোণ তো জানা হয়ে গেছে, তাই 3 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে এখানে ত্রিভুজ বিডিই থেকে যদি আমরা বের করতে চাই কোণ বিডিই, মানে এই কোণটা, কোণ বিডিই, এটা হয়ে যাবে 180 ডিগ্রি থেকে। দেখো এই যে দুটো কোণের মান জানা হয়ে গেল,
সেই দুটো কোণ বাদ দিয়ে দেবো, মানে 90°, মানে এই দুটো কোণের সমষ্টি বাদ দিব 180° থেকে, তখন এই কোণটা পেয়ে যাব ত্রিভুজের ধর্ম যেটা, তা 90° প্লাস 45°, তাহলে এটা 180°। আচ্ছা, এখানে যদি এটা যোগ করা হয়, এদের যোগফলটা কিন্তু পেয়ে যাবো 135°। এবার 180° থেকে 135° যদি বিয়োগ করো, এটা পেয়ে যাবা কিন্তু 45°। ওকে, বিয়োগফলটা। তাহলে আমরা এই যে কোণ BDE, এই কোণটা কিন্তু আমরা কত পেয়ে গেলাম দেখো, এই কোণটা আমরা পেয়ে গেলাম 45°। তাহলে এই যে BDE ত্রিভুজ, এই দুটো কোণ সমান, তাই দুটো কোণ সমান হলে এই দুটো বাহু সমান। তাহলে আমরা এখানে যেহেতু আমরা পেয়ে গেলাম কোণ EBD সমান সমান কোণ BDE, মানে এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো বাহু সমান হবে, তাহলে BE সমান সমান DE হবে। ত্রিভুজের ধর্ম, এটা উপপাদ্য আছে, কোনো একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে পরে তাদের যে বিপরীত বাহুগুলো, সমান কোণ দুটির যে বিপরীত বাহু দেখতে পাচ্ছ, BE বাহু আর DE বাহু, এই দুটো বাহু দৈর্ঘ্য সমান হবে। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো যে BE সমান সমান DE। ওকে, এই দুটো বাহু সমান। আচ্ছা, একে আমি নাম দিয়ে দিলাম 3 নং। এখন দেখো তো, আমরা 2 নংয়ে পেয়েছিলাম এই যে DEটা CDর সঙ্গে সমান, আবার 3 নংয়ে পেয়েছি DEটা B এর সঙ্গে সমান। তাহলে 2 ও 3 থেকে পাবো, তাহলে CDটা আর BEটা সমান হয়ে যাবে না? ঠিক আছে, এই যে CDটা D এর সঙ্গে সমান, মানে D এর মান CD, আবার D এর মান BE, তাহলে আমাদের CD আর BE সমান। তাহলে 2 ও 3 থেকে বলতে পারবো এটা। তাহলে আমরা লিখব 2 ও 3 থেকে পাই। আমরা এই যে দেখো, এই যে আমরা লিখতে পারবো যে BE, এখানে যদি BE লিখি দিই, BE সমান সমান CD করে দিতে পারবো, BE সমান সমান CD। ওকে, আচ্ছা, একে আবার নাম দিয়ে দিচ্ছি, এটা 4 নং নাম দিয়ে দিলাম। এটা আমাদের কাজে লাগবে প্রমাণটার জন্য, আমাদের কিন্তু এটা প্রমাণ নিয়ে আসতে হবে। ওকে, এই যে AC আর CD যোগফলটা AB দেখাতে হবে। আচ্ছা চলো, এবার আমরা দেখাবো এই যে আমাদের যে ABটা আছে বাহুটা, অতিভুজ বাহুটা, এই অতিভুজ বাহুটাকে লিখলাম আমি। যে অতিভুজ বাহুটা লক্ষ্য করো তো, সেটা কিন্তু AE আর B এর সমষ্টি আছে। তাহলে অতিভুজ বাহুটাকে আমরা ভেঙে লিখতে পারবো AE প্লাস B। লক্ষ্য করো এখানে, এই যে AE আর B মিলে তো AB, তাহলে ABকে লিখলাম AE যোগ BE, যেটা আমরা লিখতে পারবো এখানে। এবার দেখো, A এর মানটা আমরা কিন্তু বের করে রেখেছি, A এর মান AC বলতে পারবো 1 থেকে, তাহলে A এর জায়গায় আমি AC লিখে দিলাম প্লাস, আর B এর মান দেখো এই যে 3 থেকে B এর মানটা D, তাহলে B এর জায়গায় আমি D বসাতে পারবো। এই যে B এর জায়গায় আমি কত বসিয়ে দিলাম, আমি D বসিয়ে দিলাম। লক্ষ্য করো এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে একটু মিস্টেক করেছি আমি, মানে এই যে ডিটা সিডির সঙ্গে সমান, আর এখানে দেখো এই যে ডিটা, সরি, এই যে বি এর মানটা ডি ঠিকই আছে আমাদের, এখানে এটাকে দেখে নিয়েছি আমি, বি এর জায়গায় সিডি বসাতে পারবো। এই যে 2 ও 3 থেকে আমরা বি এর মানটা সিডি লিখেছি না, তাহলে বি এর মানটা আর ডি বলবো না, বি এর মানটা সিডি বলবো। তাহলে এই জায়গায় কিন্তু আমি সিডি লিখে দিব। এটা যে পেলাম আমরা, দেখো এই যে এ এর জায়গায় এসি পেয়েছি, এটা 1 থেকে, আর এই যে বি এর জায়গায় সিডি পেয়েছি, এটা কিন্তু 4 থেকে। তাহলে এখানে 1 ও 4 থেকে, 1 ও 4 থেকে পাই, 1 ও 4 থেকে পাই, তাই তো? তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। আগে আমি লিখছি এসি, ডান পক্ষটা আগে লিখি, এসি যোগ সিডি, এর মানটা এসি, এর মানটা সিডি, তাহলে এসি যোগ সিডি সমান সমান পেয়ে গেলাম এবি। এবি একদম প্রমাণিত হয়ে গেছে আমাদের। লক্ষ্য করো, আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। খুব একটা সুন্দর প্রমাণ ছিল, একদম বইয়ের অঙ্ক। তখন জ্যামিতিক প্রয়োগ বই থেকে আছে, তবুও কিন্তু আমি করিয়ে দিলাম। জ্যামিতিক প্রয়োগগুলো কিন্তু ছাড়বো না, বই থেকে থাকলেও করাবো, আর বইয়ের বাইরে থাকলেও তো আমি করাচ্ছি। তবে পরের প্রশ্নতে আমরা আসবো। তো এবার আমাদের 7-এর 3 নাম্বারটা, 7-এর 3-এর যে প্রয়োগটা আছে, কি বলছে প্রশ্নটা, এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণ কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করে তার প্রমাণ করো যে এবিসিডি রম্বস। এই যে আমাদের এবিসিডি সামুদ্রিকটা আছে, রম্বস প্রমাণ করে দেখাতে হবে। চলো সামুদ্রিকের ছবিটা তৈরি করি। তো সামুদ্রিকটা ছবিটা তৈরি করবো কিন্তু রম্বস আকৃতি, যেহেতু রম্বস প্রমাণ হবে আমাদের, তাহলে আমি রম্বসই তৈরি করব, কারণ সব রম্বসকে সামুদ্রিক বলা হয়। আমি যদি রম্বস আকৃতি করি, তা রম্বসটা একটা সামুদ্রিক। তাহলে এইভাবে কিন্তু আমি একটি সামুদ্রিক তৈরি করলাম,
যার 4টি বাহু দৈর্ঘ্য সমান। এটা কিন্তু আমাদের সামুদ্রিক, এখন রম্বস না, রম্বস প্রমাণ করে দেখাবো। তার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এ বি সি ডি আমাদের সামুদ্রিক আছে, এ বি সি ডি একটি সামুদ্রিক। আর বিডি কর্ণ, যেটা বলেছে বিডি কর্ণ, বিডি কর্ণ কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে কোণটা, এই কোণটা সমান হবে। তাহলে এখানে লিখব যেহেতু কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডিত যখন করি বিডি কর্ণটা, তাহলে এখানে এবিসি কোণের বিডি একটা সমদ্বিখণ্ডক, তাহলে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিডি। তার অতএব এই দুটো কোণ সমান, কোণ এবিডি সমান সমান, এদিকে হবে কোণ সিবিডি, এই কোণটা কোণ সিবিডি। তাহলে এদিকের কোণটা এদিকের কোণটা সমান দেখাতে পারলাম। আচ্ছা, আবার একে আমি 1 নং নাম দিয়ে দিলাম। আবার দেখো তো, এই যে এখানে দেখো, এই যে এবি আর ডিসি এরা সমান্তরাল হবে, যেহেতু সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। আবার এবি সমান্তরাল ডিসি, এবং আমরা ভেদকটা নিয়ে নেব, এই যে বিডি ভেদক, এবং বিডি ভেদক। তাহলে দেখো তো, তাহলে এই যে কোণটার সঙ্গে এই কোণটা কি হবে, একান্তর কোণ হয়ে যাবে না? এরা সমান্তরাল সরলরেখা, আর বিডি যদি ভেদক হয়, তাহলে এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ সমান হয়। তাহলে অতএব কোণ, এই কোণটা হচ্ছে এবিডি এর সঙ্গে সমান হয়ে যাবে এই কোণটা, মানে এটা হয়ে যাবে আমাদের বিডিসি, কোণ বিডিসি। এটা হচ্ছে একান্তর কোণ, এখানে আমি লিখে দেব একান্তর কোণ। ওকে, আচ্ছা, এটাকে নাম দিয়ে দিচ্ছি আমি 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে 1 ও 2 থেকে দেখো তো, এই যে এবিডি কোণটা এর সঙ্গে সমান, এই কোণটা এর সঙ্গে সমান, আবার এই কোণটা এর সঙ্গে সমান, তাহলে দেখো এই দুটো কোণ সমান হবে না। তাহলে আমরা 1 ও 2 থেকে পাই, তাই না, যে এটা এর সঙ্গে সমান এবিডিটা, আবার এবিডিটা এর সঙ্গে সমান, মানে বাম পক্ষ সমান তো ডান পক্ষ সমান, তাহলে এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারবো কোণ সিবিডি সমান সমান কোণ বিডিসি, এই দুটো কোণ সমান। সিবিডি মানে এই কোণটার সঙ্গে এই কোণটা দেখো সমান দেখালাম। এখন দেখো, এই যে ত্রিভুজ বিসিডি ত্রিভুজের দেখো দুটি কোণের পরিমাপ সমান। তাহলে এখানে বলতে পারবো যে ত্রিভুজ বিসিডি এর এই যে দুটি কোণ সমান, সিবিডি সমান সমান আমরা পেলাম বিডিসি, এখানে বিডিসি হবে, এটা ডি হবে, এখানে বিডিসি সমান। তাহলে কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যদি সমান হয়, তাহলে সেই কোণ দুটির যে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য আছে, এই যে বিসি আর সিডি, এদের দৈর্ঘ্যগুলো কিন্তু সমান হয়ে যাবে। এটা একটা উপপাদ্য আছে, ক্লাস 8-এর উপপাদ্য তোমাদের। তাহলে এখানে আমরা অতএব দিয়ে বলতে পারবো যে বিসি বাহুর সঙ্গে সমান হয়ে যাবে কি বাহু, সিডি বাহু হয়ে যাবে। ওকে, তাহলে এটা যে উপপাদ্যটা আছে, আমি উপপাদ্যটা তোমাদের দেখিয়ে দেবো কোথায় আছে উপপাদ্যটা। দেখো, পেজ নাম্বার যদি তোমরা 93 পেজে আসো, তাহলে উপপাদ্য কিন্তু 6। দেখো, আমাদের যে প্রমাণ করতে বলেছে, একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। একদম দুটি কোণের পরিমাপ সমান হলে পরে তাদের বিপরীত বাহু এবি আর এসি সমান হবে, যেটা এখানে প্রমাণটা করানো আছে উপপাদ্য 6। তাহলে এটা উপপাদ্য 6 থেকে পাচ্ছি। তাহলে এখানে লিখতে পারো যে উপপাদ্য 6 থেকে, তোমরা এইভাবে লিখে দিবা, উপপাদ্য 6 থেকে। ওকে, জাস্ট আমাদের হয়ে গেল এটা। দেখো, তাহলে বিসি সমান সমান সিডি, তাহলে লক্ষ্য করে এই যে দুটো বাহু সমান, তাহলে এই যে একটি সামুদ্রিক আছে এবিসিডি সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান। কোন একটি সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহু যদি সমান হয়, তাহলে সামুদ্রিকটা একটি রম্বস হয়ে যাবে, একদম রম্বসের সংজ্ঞা। ওকে, তা আমরা লিখব যেহেতু এবিসিডি সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান, এটা কিন্তু আমরা সমান পেয়ে গেলাম যদি বিসি সমান সমান সিডি। তাহলে অতএব দিয়ে বলে দিতে পারবো যে এবিসিডি
একটি রম্বস। দেখো এবিসিডি একটি রম্বস, যেটা প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণ দেখিয়ে দিলাম। তাহলে আমরা লিখে দেবো এখানে প্রমাণিত। তাহলে আমার সাথের দাগে যে জ্যামিতিক প্রয়োগগুলো ছিল আমরা কিন্তু 3টে প্রয়োগ করিয়ে দিলাম। ওকে, আচ্ছা এরপরে যে বড় প্রশ্নগুলো আছে 8, 9, 10 এগুলো সব বইয়ের প্রশ্ন। বইয়ের বাইরে থাকলে আমরা করিয়ে দিতাম, কিন্তু 8 আর 9, 10 দাগের যে প্রশ্নগুলো আছে সব বই থেকে আছে। এই প্রশ্নগুলো কিন্তু করিয়ে দিয়েছি, যেটা আমি আগেও বললাম, আবারও বলছি। এগুলো বইয়ের অঙ্কগুলো করানো হয়ে গেছে। তোমাদের যদি বইয়ের অঙ্কগুলো প্রয়োজন পড়ে তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে ভিজিট করো, তোমরা প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা এই বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু বইয়ের অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ সব বইয়ের অঙ্কগুলো করালে কিন্তু তোমাদের ক্লাসটা বড় হয়ে যাবে। এমনিতেই তোমাদের দেখো আজকের ক্লাসটা কিন্তু বড় হয়ে গেছে। আজকের ক্লাসে যে অঙ্কগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে, ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক তোমাদের কিন্তু করিয়ে দিয়েছি। কমপ্লিট সেট 4 নম্বর স্কুল তোমাদের কিন্তু করানো হয়ে গেছে। তাহলে ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।